হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের পর্যায় সারণী ও মৌলদের ধর্মসমূহের পর্যাবৃত্ততার সেকেন্ড লেকচার। আগের দিন আমরা পর্যায় সারণীর বিভিন্ন ইতিহাস সম্পর্কে জেনেছিলাম, আর আজকে আমরা প্রত্যেকটা গ্রুপের যে মৌলসমূহের নাম আমরা শেষ লেকচারের একদম শেষে কভার করেছিলাম তাদের বিভিন্ন ধর্ম এবং তাদের পরিচিতি সম্পর্কে জানবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে আমরা কি করি, আগের দিন যেগুলো পড়েছিলাম সেগুলো হালকা করে রিভাইজ করে নিই এবং তারপর আমাদের নতুন টপিকে চলে যাই। তো দেখো, আমরা আগের দিন বলেছিলাম যে আমাদের যে পর্যায় সারণীর ইতিহাস, তাতে বিভিন্ন বিজ্ঞানী আমাদের যে উপস্থিত মৌলগুলো ছিল সেই মৌলগুলোকে ভাগ করার চেষ্টা করেছিলেন বিভিন্ন শ্রেণী বিভাগে, যাতে তাদের সম্পর্কিত যে পড়াশোনাগুলো সেগুলো আমাদের জন্য সোজা হতে পারে। তো সবার প্রথমে সেরকম প্রচেষ্টা চালিয়েছিলেন আমাদের ল্যাভয়েশিয়ার। আরো ছিল আগে প্রাউডস ছিল, এরকম অনেক হাইপোথিসিস আছে, যেরকম প্রাউডস হাইপোথিসিস আরো আছে। তো আমি কিছু সিগনিফিকেন্ট হাইপোথিসিসের কথা বলছি। যেমন প্রথমে আমাদের কি, ল্যাভয়েশিয়ার। তো ল্যাভয়েশিয়ার চার ভাগে ভাগ করেছিল আমাদের মৌলগুলোকে। তার মধ্যে দুটো ক্লাসিফিকেশন একদমই রাবিশ ছিল, মানে আজকের দিনে দাঁড়িয়ে যেগুলোর কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই, তাই আমি দুটো জিনিসকে বাদ দিলাম। তিনি বলেছিলেন যে আমাদের মৌলগুলোকে মূলত ধাতু এবং অধাতুতে কি আমরা ভাগ করতে পারি। এটা আজকের দিনে দাঁড়িয়েও কি প্রযোজ্য, কিছু মৌল ধাতু কিছু মৌল অধাতু। তাহলে ঠিক আছে, এটা একটা ক্লাসিফিকেশন হলো। কিন্তু তার অসুবিধা কি ছিল, যে তার যেই তত্ত্ব তাতে ধাতু গল্পের কথা তো বলা থাকলো না। তাহলে ধাতু গল্প কি, যারা ধাতু এবং অধাতু দু ধরনের যে মৌল তাদেরই ধর্মগুলোকে কি করে, ক্যারি অন করে। তাহলে তাদের সম্পর্কে তো আমার কথা বলা হলোই না, তাহলে কি এই যে ক্লাসিফিকেশন সেটা কি সবার জন্য খাটবে না। বোঝা গেল? আচ্ছা, তারপর আসলো আমাদের ডোবেরিনার। তাহলে বিজ্ঞানী ডোবেরিনার কি বললো, যে আমি ট্রায়াড গঠন করব, অর্থাৎ তিনজন করে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন মৌলকে তাদের ভর অনুযায়ী পরপর সাজাবো। তাহলে এর ভিত্তিটাও কি, পারমাণবিক ভর। তাহলে তিনি দেখলেন যে লিথিয়ামের ভর হচ্ছে আমাদের 7, তারপর সোডিয়ামের ভর হচ্ছে আমাদের 23 এবং পটাশিয়ামের ভর হচ্ছে আমাদের 39। আর তিনি পরীক্ষা করে দেখলেন যে এদের মধ্যে কিন্তু একটা ধর্মের সাদৃশ্য আছে। তাহলে তিনি বললেন যে এই তিনজন হচ্ছে একটা ট্রায়াড। এবার এই ট্রায়াডের প্রথম যে এলিমেন্ট আছে মানে লিথিয়াম, তার যে ভর, এবং শেষ যে এলিমেন্ট আছে মানে পটাশিয়াম, তার যে ভর, সেই ভরের গড় অর্থাৎ দুটোর যোগফল। আর দুটোর যোগফল করলে কি করব, 2 দিয়ে ভাগ করব গড় বের করার জন্য। তাহলে 39 যোগ 7 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 46 ভাগ 2 অর্থাৎ 23, সেটা আসবে ঠিক মাঝের ভর। তাহলে আমি কি বলবো, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পরপর সাজালে মাঝের যে ভর তা অন্য দুটির গড়ের সমান হয়। যেরকম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম একটা ট্রায়াড। তাহলে এটাও কি ছিল, বিভিন্ন নির্দিষ্ট মৌলের ট্রায়াডদের জন্য কিন্তু ভ্যালিড ছিল, কিন্তু সবার জন্য এটা ভ্যালিড ছিল না। তাহলে আমাদের এই ডোবেরিনারের কনসেপ্টটাও কিন্তু খাটলো না। তারপর আসলো কি আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি বললেন যে আমি নির্দিষ্ট একটা মৌল থেকে যদি চলা শুরু করি, তাহলে অষ্টম মৌলের ধর্ম আমার প্রথম মৌলের ধর্মের অনুরূপ হবে। ঠিক আছে, এটা কিরকম, অনেকটা ওই সারেগামা পাধা নি সা, তাহলে সা থেকে শুরু করে আবার 8 নম্বরে গেলে আবার সা ফিরে পাবো। ঠিক আছে, তাহলে এরকম সঙ্গীতের যে স্বরগ্রাম, সেই স্বরগ্রামের সাথে কিন্তু একটা ম্যাচ পাওয়া যায়। কিন্তু সমস্যা আছে, এটা শুধুমাত্র আমাদের কিছু হালকা মৌলদের জন্যই প্রযোজ্য। যেরকম কি আমাদের লেস দেন যেটা ক্যালসিয়ামের আগে, তাই তো? তাহলে আমি কি বলবো, আমি বলবো যে লেস দেন জেড ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ ক্যালসিয়ামের আগে অবধি। ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের আগে অবধি যে মৌলগুলো, আমি কি বলেছিলাম যে প্রথম 30টা মৌল আমাদের মনে রাখতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে এই যে ক্যালসিয়াম অবধি 20 নম্বর অবধি মৌলগুলো, তাদের জন্য কিন্তু এটা আমাদের ভ্যালিড হবে, তারপরে কিন্তু ভ্যালিড হবে না। বোঝা গেল? তাহলে নিউল্যান্ডও ফেল করে গেল। তারপর আসলো আমাদের বিভিন্ন আধুনিক সারণীর যে প্রস্তুতি, তার বিভিন্ন ইতিহাস। তাহলে সবার প্রথমে আমাদের মেন্ডেলিভ এগিয়ে আসলেন এবং তিনি বললেন যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা কে দিল, আমাদের মেন্ডেলিভ দিল। তখন যে পর্যায় সারণীটা আমরা তৈরি করলাম, তাহলে তাতে 63টা মৌল ছিল, 7টা ছিল পর্যায় এবং 8টা ছিল গ্রুপ। এবার তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার ছিল না, কিন্তু যখন আমাদের এর সংস্করণ করা হলো, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো আবিষ্কার হওয়ার পর, তখন তাহলে কি হয়ে গেল, তখন কিন্তু আমাদের 9টা গ্রুপ হয়ে গেল। কেন? যখন আমাদের নোবেল গ্যাস আবিষ্কার হলো তখন কি আমাদের শূন্য শ্রেণী কিন্তু আমরা অ্যাড করলাম। কাদের জন্য? আমরা অ্যাড করলাম এটা নোবেল গ্যাসদের জন্য। তাহলে নোবেল গ্যাস যখন আমাদের আবিষ্কার হলো, তারপরে কি একটা শ্রেণী কিন্তু আমাদের বেড়ে গেল। বোঝা গেল? এইবার আসলে আমাদের সব থেকে সিগনিফিকেন্ট পরীক্ষা, যেটা হচ্ছে আমাদের মোজলের পরীক্ষা। তো মোজলে যে বিজ্ঞানী ছিলেন, তিনি এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা করে দেখলেন যে পারমাণবিক ভর নয়, বরং প্রোটন সংখ্যা হচ্ছে মৌলের ধর্মের ভিত্তি। অর্থাৎ এই যে মেন্ডেলিভের পর্যায় সূত্রে উনি বলছিলেন যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা হওয়া উচিত কি, এটা হওয়া উচিত তার প্রোটন সংখ্যার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, বা তার পরমাণু ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের মেন্ডেলিভের যে পর্যায় সূত্র, সেটার কারেকশন চলে আসলো কি, যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বোঝা গেল? যেটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সূত্র। তাহলে আধুনিক পর্যায় সূত্র মেনে আমাদের কি হবে, আধুনিক সারণী তৈরি হবে, যেখানে আমাদের কি, এর ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক এবং
কি ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস দিয়ে স্পেসিফিক্যালি কি হয়, আমাদের ব্লক যে গঠনগুলো করছি সেই ব্লকের গঠনগুলো কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়, আমাদের 7টা পর্যায় থাকে, 18টা শ্রেণী থাকে। তাহলে আমি এক ঝলকে বলেছিলাম যে আমাদের যে মেন্ডেলিফের পর্যায় সারণী তাতে যেটা মূল ছিল তাতে আমি কি বলতাম, তাতে আমাদের 8টা কিন্তু শ্রেণী ছিল এবং 7টা আমাদের পর্যায় ছিল। কিন্তু যখন আমি নোবেল গ্যাস আবিষ্কার করলাম তারপর কি মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ করলাম, তাহলে সেখানে আমার একটা শূন্য শ্রেণী অ্যাড হয়ে গেল, অর্থাৎ আমাদের শ্রেণী বেড়ে 9টা হয়ে গেল, কিন্তু পর্যায় আমাদের এখনো 7টাই রইলো। আর যখন আমি আজকের দিনের যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কথা বলি, তাহলে সেখানে কিন্তু আমাদের 18টা শ্রেণী রয়েছে এবং 7টা পর্যায় রয়েছে। তাহলে পর্যায় কিন্তু আজীবন আমাদের 7টা করেই ছিল, কিন্তু আমাদের শ্রেণী সংখ্যা কিন্তু ক্রমশ বাড়লো। প্রথমে 8টা ছিল, তখন 63টা মাত্র মৌল ছিল, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার ছিল না। তারপর নিষ্ক্রিয় গ্যাস যখন আবিষ্কার হলো তাদের জন্য একটা শূন্য শ্রেণী আবিষ্কার হলো, যেটা হচ্ছে আমাদের কি 9টা হয়ে গেল তাহলে শ্রেণী সংখ্যা। এবং এখন কিন্তু বর্তমানে এটা আমাদের 18তে গিয়ে দাঁড়িয়েছে, বোঝা গেল। এবার আমি কি বলেছিলাম, যে যাদের ধর্ম একই রকম তাদেরকে আমরা কি করি, একটা শ্রেণীতে রাখি যেটা কি একটা উল্লম্ব সারণী ওপর থেকে নিচের দিকে। আর যাদের কি ধর্মগুলো আলাদা তাদেরকে আমি কি করি, পাশাপাশি রাখি, অর্থাৎ অনুভূমিক সারিতে রাখি। তাহলে এটাকে আমরা বলি পর্যায় বা পিরিয়ড। পর্যায়ের ইংরেজি কি পিরিয়ড এবং শ্রেণীর ইংরেজি কি গ্রুপ, বোঝা গেল। আচ্ছা, তাহলে আধুনিক পর্যায় সারণী কেমন দেখতে দেখিয়েছিলাম আগের দিন, এরকম দেখতে। এখানে মোট কতগুলো আমাদের শ্রেণী রয়েছে, 1 থেকে শুরু করে 18 অব্দি। এবং পর্যায় কতগুলো আছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে মোট কতগুলো আছে, আমাদের 7টা পর্যায় রয়েছে। এবং কতগুলো শ্রেণী রয়েছে, শ্রেণী মানে কি ওপর থেকে নিচ বরাবর। তাহলে এরকম ভাবে আমাদের কতগুলো আছে, এরকম ভাবে আমাদের মোট 18টা রয়েছে, তাই তো, বোঝা গেল। আচ্ছা, এইবার এখানে আমরা ব্লক সিস্টেম কি কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের প্রথম যে দুটো শ্রেণী রয়েছে, প্রথম দুটো শ্রেণী বলতে আমাদের এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2, এই দুটো মিলে কি তৈরি করছে, এই দুটো মিলে তৈরি করছে আমাদের এস ব্লক, তাই তো। আচ্ছা, আমাদের এই যে 13 থেকে 18 এরা মিলে কি তৈরি করছে, এরা মিলে তৈরি করছে আমাদের পি ব্লক। তাহলে এই সকল মৌলগুলো কি, এই সকল মৌলগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌল। এই যে আমাদের প্রথম দুটো গ্রুপের মৌলগুলো তারা কি, তারা হচ্ছে আমাদের এস ব্লক মৌল। এস এবং পি ব্লক মৌলদের মাঝখানে যারা আছে তারা হচ্ছে সবাই ডি ব্লক মৌল। এরা কি, এরা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এবার এই যে এস ব্লক মৌল এরা কি, এরা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। এবং পি ব্লক মৌল এরা কি, তীব্র তড়িৎ ঋণাত্মক। তাহলে এদের মাঝখানে যে ট্রানজিশন করাচ্ছে, ব্রিজের মতো অ্যাক্ট করছে, তাদেরকে আমরা বলে থাকি আমাদের ট্রানজিশন এলিমেন্ট। তাহলে আমি কি বলবো, এদেরকেই বলবো আমাদের ট্রানজিশন মৌল, ঠিক আছে। এবং এরা আমাদের ডি ব্লক মৌল, তাহলে ডি ব্লক মৌলগুলোই কি আমাদের ট্রানজিশন মৌল। এক্সেপশন কি বলেছিলাম, আমাদের এই গ্রুপ 12। তাহলে এই যে গ্রুপ 12 এরা কি আমাদের ট্রানজিশন এলিমেন্ট নয়, কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি বলেছিলাম, যে এরা হচ্ছে আমাদের এ ব্লক এলিমেন্ট। কি বলেছিলাম, এরা হচ্ছে আমাদের এ ব্লক এলিমেন্ট, যার মধ্যে এটা কি, এটা হচ্ছে আমাদের ল্যান্থানয়েড, এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিনয়েড শ্রেণী, ঠিক আছে। এখানে কতজন আছে, এখানেও আছে আমাদের 14 জন, এখানেও আছে আমাদের 14 জন, ঠিক আছে। তাহলে এই কিছু কিছু জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে বহুত পরিমাণে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি বলেছিলাম যে কি কি মনে রাখতে হয়, আরেকবার রিভাইজ করে নেওয়া যাক। আশা করি সবাই প্র্যাকটিস করেছো বাড়িতে। আমি একটা কাজ করব, আমি এই যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কি করব, একটা ড্রাফট দিয়ে দেবো, যেখানে তোমরা ফিল করতে পারবে পর্যায় সারণীটা। এরকমই একটা দিয়ে দেবো যেখানে সমস্ত বক্সেস গুলো ভ্যাকেন্ট থাকবে। এবার তোমরা যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি যে এই সারণীগুলো মনে রাখো বা এই গ্রুপগুলো মনে রাখো, সেগুলো কিন্তু ফিল করবে ওখানে মনে রেখে রেখে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের যে প্রথম শ্রেণীটা সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বলবো, এটা হচ্ছে হায় লিনা কা রব সে ফারিয়ার, অর্থাৎ হায় লিনা নামে একটা মেয়ে কা রব সে ফারিয়ার মানে ভালোবাসার সাথে পালিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যে আমাদের শ্রেণী সেটা কি ছিল, ইলিয়াম, সরি কি লিখছি আমি, সরি কি বলবো, আমি বলবো বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। তাহলে কি বলবো, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। 2 নম্বর শ্রেণীতে লিখতে যাচ্ছিলাম, ভুল করে 2 নম্বর পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নাম লিখে ফেলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের 3 নম্বরে আমি কি বলেছিলাম, স্কাই লাও এক, অর্থাৎ একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে যে আমি 4 তারা দিলে হবে না, আমাকে পুরো আকাশ ভেঙে নিয়ে আসতে হবে। তাহলে কি বলবো, যে স্কাই লাও এক, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি বলছিলাম, আমাদের 11 নম্বর শ্রেণী, এটা কি ছিল, কন আগে আয়া, ঠিক আছে। 12 নম্বরে কে ছিল, জেডেন সিডি এইচ জি। এইটা স্পেশালিটি কি ছিল, এটা স্পেশালিটি ছিল যে এরা কিন্তু আমাদের ডি ব্লক মৌল, কিন্তু আমাদের সন্ধিগত মৌল নয় বা ট্রানজিশন এলিমেন্ট নয়। আচ্ছা, 13 নম্বরে কে ছিল, 13 নম্বরে ছিল বেগুন, আলু, গাজর, ইন, থেলা, ঠিক আছে, এটা আইএন থেলা, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বরে কে ছিল, 14 নম্বরে ছিল কাশি, গায়ে, সন্ত, প্রভু, তাই তো। তারপর 15 নম্বরে কে ছিল, 15 নম্বরে ছিল আমাদের নেহি, সরি, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। তাহলে এটা আমাদের 15। আরেকটা ছিল হচ্ছে নানা পাটেকার, ঐশ্বরিয়া সব বিন্দাস, ঠিক আছে, এটা হবে। তারপর হচ্ছে আমাদের 16, 16 কি, ও স্টাইল সে তেল পলিশ, ঠিক আছে। আচ্ছা, 17 নম্বরে কি আছে, ফির কাল বাহার আই আন্টি। এবং 18 নম্বরে কি আছে,
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এবার আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমাদের 1 থেকে শুরু করে 30 অব্দি মৌলগুলোকে মুখস্থ করতে হবে। তাহলে আমি কি বলবো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম করতে করতে এই যে আমাদের ক্যালসিয়ামে কি 20 অব্দি চলে আসে। তারপর স্ক্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে এই অবধি কিন্তু আমাদেরকে পরপর মনে রাখতে হবে। আমাদের হাইড্রোজেন থেকে শুরু করে কি এই জিঙ্ক হচ্ছে আমাদের 30 নম্বর। তাহলে প্রথম 30টা আমাকে পরপর মনে রাখতে হবে। আর বাদ বাকি যা আমি গ্রুপ ওয়াইজ বলেছি সেই গ্রুপগুলো মনে রাখলেই কিন্তু তোমাদের কাজ চলে যাবে। বোঝা গেল? সাথে আমরা ল্যান্থিনয়েড এবং অ্যাক্টিনয়েড অনেক শেষে পড়বো। একবারে সব মাথায় লোড দেবো না। এক্ষুনি আমাদের এই পর্যায় সারণীটা মুখস্থ করতে হবে। ফার্স্ট টাইম আমরা করছি, তাহলে কিন্তু আমাদের জন্য একটু জটিল লাগতে পারে, এবং আমরা যখন একটু এটার সাথে ইউজ টু হয়ে যাব তখন আমরা ল্যান্থিনয়েড রেক্টিনয়েডের কিছু এক্সাম্পল দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আসছে? এবার আমরা এইখানে শেষ করেছিলাম। কি করেছিলাম? আমরা বলেছিলাম যে বিভিন্ন শ্রেণীর যে মৌলগুলো তাদের একটা নির্দিষ্ট আমরা নাম দিচ্ছি তাদের গ্রুপ হিসেবে। তাহলে যেরকম আমরা বলছিলাম যে আমাদের গ্রুপ 1, 2 এবং 13 থেকে 17, অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের এস ব্লক এবং আমাদের পি ব্লক এলিমেন্টসরা, কি বলতে পারি যে আমাদের এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টসরা, তাহলে এদেরকে কিন্তু আমরা আদর্শ বা প্রতিনিধি মৌল বলতে পারি। কেন? কারণ এদের যে প্রথম মৌলটা, মানে ধরো আমাদের যে এখানে কি আছে এস ব্লকের মধ্যে আমাদের যে গ্রুপ 1 সেটা হচ্ছে লিথিয়াম, এর প্রথম মৌল। হাইড্রোজেনকে কেন আমি কনসিডার করছি না পরে জানতে পারবে। তারপর এখানে কি বেরিলিয়াম, আবার এখানে কি ধরো বোরন, এখানে কি কার্বন, এখানে কি ধরো নাইট্রোজেন, এখানে কি অক্সিজেন। তাহলে এই যে প্রথম মৌলগুলো আছে না প্রত্যেকটা শ্রেণীতে, এই যে প্রথম মৌল তার ধর্ম সম্পর্কে আমি যদি জানতে পেরে যাই না, আমি বাদ বাকিদের ধর্মও গেস করতে পারবো, মানে তাদের ধর্মের সাথে অনেক রকম মিল পাওয়া যায়। এই জন্য আমরা বলে থাকি এটা হচ্ছে এর কার্বন শ্রেণী। ঠিক আছে? এটাকে কি বলি আমরা? নাইট্রোজেন শ্রেণী। এটাকে কি বলি? আমাদের অক্সিজেন শ্রেণী বা অক্সিজেন ফ্যামিলি। এটাকে কি বলি? ফ্লুরিন ফ্যামিলি। এরকম ভাবে এদেরকে ফ্যামিলি ওয়াইজ বলা হয়। কেন? কারণ আমরা যদি অক্সিজেনের ধর্ম পড়ে নিই না, বাকিদের ধর্মও কিন্তু অনেকটা কিন্তু আমাদের সিমিলার পেয়ে যাবো। তাহলে এদের যে প্রথম মৌলগুলো আছে তারা বাকিদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, তাই আমি এদেরকে কি বলি? প্রতিনিধি মৌল বলি। কেন আমি এটা আলাদা করে লিখে আনিনি? কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। জাস্ট এটা মাথায় রাখো, তাহলেই কাজ চলে যাবে। যদি কখনো বলে এমসিকিউ দিয়ে যে নিম্নলিখিত কোন মৌলটি একটি আদর্শ মৌল, তাহলে দেখবে যে কোনটা এস ব্লক বা পি ব্লকের মধ্যে রয়েছে, তারপর মার্ক করে দেবে। বোঝা গেল? এই অবধি কিন্তু এটার সিগনিফিকেন্স রয়েছে। এইবার আমাদের আসল জিনিস কি? সেটা হচ্ছে আমাদের ট্রানজিশন এলিমেন্ট। তো ট্রানজিশন এলিমেন্ট কারা? 3 থেকে 11 অবধি ট্রানজিশন এলিমেন্ট, আর 3 থেকে 12 অবধি আমাদের ডি ব্লক এলিমেন্ট। তার মানে কি আমাদের যে এই 12 নম্বর গ্রুপটা, এই 12 নম্বর গ্রুপটা কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্ট, কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয়। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি কি পড়েছিলাম? তারপর আমরা পড়লাম যে গ্রুপ 1 হচ্ছে আমাদের ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, গ্রুপ 11 হচ্ছে আমাদের মুদ্রা ধাতু বা বর ধাতু বা নোবেল ধাতু। কি কি বলেছিলাম? এর নাম বলেছিলাম বর ধাতু বা আমাদের নোবেল ধাতু। নোবেল ধাতু। আচ্ছা, তারপর গ্রুপ 15 কি বলেছিলাম? নিক্টোজেন বা শ্বাসরোধকারী মৌল। গ্রুপ 16 কি আমাদের চ্যালকোজেন বা আকরিক উৎপাদনকারী মৌল। গ্রুপ 17 কি আমাদের হ্যালোজেন। তারপর হচ্ছে আমাদের গ্রুপ 18 যেটা কি আমাদের নোবেল গ্যাস, বা এর আরো নাম আছে কি অভিজাত মৌল, যেটা আমাদের বারবার আসে কি অভিজাত মৌল, বা আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা আমরা বলে থাকি সম্ভ্রান্ত গ্যাস। সম্ভ্রান্ত গ্যাস। তাহলে এর অনেকগুলো কিন্তু নাম রয়েছে। ঠিক আছে? এবার এক এক করে এদের সম্পর্কে আমরা পড়বো, কিন্তু সেগুলো পড়ার আগে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো আমরা আগে ইলেকট্রন বিন্যাস করব, কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে গেলেও না আমাদেরকে পরমাণুর গঠন জানতে হবে। আগের দিন আমরা অণু, পরমাণু, মৌল, যৌগ সমস্ত কিছু বুঝেছিলাম। আজকে আমরা দেখবো আমাদের পরমাণুর গঠনটা কি। তো দেখো আমাদের যে পরমাণু না, একটা পরমাণু তার দুটো অংশ থাকে। পরমাণু বা অ্যাটম তার দুটো অংশ থাকে বলছি। একটা কি? একটা হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা বাংলায় কি বলে থাকি? তাকে আমরা বাংলায় বলে থাকি কেন্দ্রক, যেটা হচ্ছে এই মাঝখানের অংশ। ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রন কক্ষ। ঠিক আছে? এইবার আমরা জানি যে আমাদের যে পরমাণু তার মধ্যে 3 রকমের কণা থাকে। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হয় আমাদের নেগেটিভ, তাহলে ইলেকট্রন থাকবে কোথায়? আমাদের ইলেকট্রন কক্ষে। তাহলে ইলেকট্রন কক্ষ কি হবে? নেগেটিভ। এবং আমাদের যে প্রোটন সে হয় পজিটিভ, নিউট্রন হয় নিউট্রাল, অর্থাৎ সেটা কি আমাদের নিস্তড়িত, তার কোনো চার্জ নেই। তার মানে আমাদের যে নিউক্লিয়াস তার মধ্যে থাকে যেহেতু নিউট্রন এবং প্রোটন, তাই এটাও কি ওভারঅল আমাদের পজিটিভ হবে। বোঝা গেল আমার কথাটা? আচ্ছা, এইবার এই যে নিউক্লিয়াসটা কি? তাহলে কেন্দ্রক একদম মাঝখানে থাকে। তাহলে এর মধ্যে থাকে আমাদের প্রোটন এবং তার সাথে নিউট্রন থাকে। এবং এর বাইরে আমাদের কি বিভিন্ন ইলেকট্রন কক্ষপথে আমাদের ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। ঠিক আছে? এগুলো বিভিন্ন গোল গোল আমাদের কি ইলেকট্রন কক্ষপথ, যার মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রন ঘুরে বেড়াতে পারে। ঠিক আছে? আচ্ছা, এইবার একটা কথা ভালো করে বোঝো, এটা আমাদের নিউক্লিয়াস, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের বাইরে যে প্রথম কক্ষটা, যাকে আমি n = 1 বলতে পারি, তার নামটা আমরা দিই কে কক্ষ। ঠিক আছে?
আচ্ছা, তারপরের যে কক্ষ তাকে আমরা বলি n ইজ ইকুয়াল টু 2 এবং তার নামটা দিই আমরা l। তারপরের যে কক্ষ তাকে আমরা বলি n ইজ ইকুয়াল টু 3 এবং তার নামটা আমরা বলি m। তারপরের যে কক্ষ তাকে আমরা বলি n ইজ ইকুয়াল টু 4, তার নামটা আমরা দিই n। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে k l m n o p q r s এরকম ভাবে চলতে থাকবে। অর্থাৎ আমাদের যে নিউক্লিয়াসের বাইরে আমাদের বিভিন্ন কি ইলেকট্রনের কক্ষ রয়েছে, যেই কক্ষ বরাবর কিন্তু আমাদের ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এদেরকে আমরা কি বলি? ইলেকট্রন কক্ষ। ইলেকট্রন কক্ষ, প্রথম ইলেকট্রন কক্ষ কি আমাদের কে কক্ষ, দ্বিতীয় ইলেকট্রন কক্ষ আমাদের এল কক্ষ, তৃতীয় ইলেকট্রন কক্ষ আমাদের এম কক্ষ। তাহলে কোন মৌলের পরমাণুতে কতগুলো কক্ষ আছে, প্রত্যেকটা কক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকছে, এইটা বার করাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের উদ্দেশ্য। এবার ভালো করে মন দিয়ে বোঝো একটা কথা, ইলেকট্রন বিন্যাস আমরা দুটো পদ্ধতিতে বার করতে পারি। একটা পদ্ধতি যেটা আমরা এখন শিখব, সেই পদ্ধতিটা আমাদের একটা ক্যাজুয়াল পদ্ধতি, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল পদ্ধতি না, মানে আসল কোনো পদ্ধতি না, সেটা আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য কিন্তু বানিয়েছি। এবার এই পদ্ধতিটা আমাদের শুধুমাত্র কিন্তু ক্যালসিয়াম অব্দি অ্যাপ্লিকেবল, তারপরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হতে পারবে না। ক্যালসিয়ামের পরের এলিমেন্টসদের জন্য তাহলে ইলেকট্রন বিন্যাস কি করে পাবো? তার জন্য আসবে আমাদের কোয়ান্টাম নাম্বার, যেটা আমাদের ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচারে আছে, স্ট্রাকচার অফ অ্যাটমি। ঠিক আছে, সেটাতে আমরা কোয়ান্টাম নাম্বার শিখবো। তারপর আমরা পর্যায় সারণীতে যাব, যেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস কি করে করছি। ইলেকট্রন বিন্যাস স্পেসিফিক্যালি আমাদের অ্যাটম স্ট্রাকচার অফ অ্যাটমেও করিয়ে দেবে। তো যাই হোক, তো ওখানে আসবে। তো আমরা এখন যেটা করব সেটা কি আমাদের ক্যালসিয়াম অব্দি ভ্যালিড, আর আমাদের ক্যালসিয়াম অব্দি যদি আমরা ইলেকট্রন বিন্যাস বার করতে পারি তাহলেই কিন্তু কাজ চলে যাবে। ঠিক আছে, তো চেক করে দেখি যে আমরা কি করে বার করব। দেখো, যা পদ্ধতি বলছি 5-6টা এক্সাম্পল হবে, তারপর সমস্তটা একদম ক্লিয়ারলি মাথায় ঢুকবে, তাই ধৈর্য ধরবে। 6-7টা এক্সাম্পল করবো আমরা, তারপর কিন্তু আমাদের সমস্তটা মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমার কথা মন দিয়ে শুনবে আগে। হাইড্রোজেন বলা হচ্ছে, তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, কি করে বার করবে? আমি বলেছিলাম যে কারোর যদি প্লাস মাইনাস চার্জ না থাকে, তাহলে তার যে যত প্রোটন সংখ্যা হয় ততগুলোই কিন্তু তার ইলেকট্রন সংখ্যা হয়। আর প্রোটন সংখ্যা মানে কি? পরমাণু ক্রমাঙ্ক। তার মানে আমরা যে ওই যে 1 থেকে 30 অব্দি মনে রাখতে বলেছিলাম না, কি বেসিসে? আমাদের পরমাণু ক্রমাঙ্ক বেসিসে। তাহলে হাইড্রোজেন ওই লিস্টে একদম প্রথমেই আসে, তার মানে ওর পরমাণু ক্রমাঙ্ক কত? ওর পরমাণু ক্রমাঙ্ক Z হচ্ছে 1, তার মানে তার ইলেকট্রন কত? ইলেকট্রনটাও নিশ্চয়ই 1। বোঝা গেল আমার কথাটা? যখনই প্লাস মাইনাস থাকবে না, তখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সবসময় 1 হবে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। ঠিক আছে, তাহলে তার ইলেকট্রন বিন্যাস আমি কি করে করব? দেখো, ইলেকট্রন বিন্যাস মানে আমাদের প্রথমে কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, তারপর এল কক্ষপথে কতগুলো থাকবে, তারপর এম কক্ষপথে, তারপর এন কক্ষপথে। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করা। 20 অব্দি আমরা করবো এই পদ্ধতিতে, তাই এর বাইরে কিন্তু আমাদের আসবে না। আচ্ছা, এইবার সবসময় মনে রাখবে যে আমাদের প্রথম যে কক্ষপথটা কে, তাতে আমরা প্রথমে 2 ঘর অব্দি বসাবো। কি বললাম? কে ঘরে আমরা 2 ঘর অব্দি বসাবো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 2। 2 তো লিখতে হবে না, আমার ইলেকট্রন একটাই রয়েছে, তাহলে প্রথম ঘরে কত থাকবে? একটা ইলেকট্রন থাকবে। বোঝা গেল না পুরোপুরি? দাঁড়াও, ধৈর্য ধরো, 6টা-7টা এক্সাম্পল হোক, তারপর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধৈর্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা জানো তাদের জন্য ভালো, যারা জানো না তারা একটু ধৈর্য ধরো। ঠিক আছে, এইবার এই যে আমাদের ইলেকট্রন বিন্যাস, এখানে কটা তাহলে কক্ষ রয়েছে? একটাই কক্ষ রয়েছে, কে কক্ষ? তো আর তো কোনো কক্ষ নেই। অর্থাৎ আমি যদি এটা ছবি আঁকতে চাই না, তাহলে আমি বলবো যে মাঝখানে নিউক্লিয়াস, তার বাইরে একটাই কে ইজ ইকুয়াল টু আমাদের, সরি মানে বলতে পারি যে কে কক্ষ আছে, যার মধ্যে কি আমাদের একটা ইলেকট্রন ঘুরছে। এটাই হচ্ছে কি আমাদের হাইড্রোজেনের যে স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে এর যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? যোজক কক্ষ মানে কি? সর্ববহিস্থ কক্ষ। যেরকম এই ছবিতে সব থেকে বাইরের কক্ষকে, এই যে এই কক্ষটা, তাহলে এই কক্ষে কটা ইলেকট্রন আছে? এই ছবিতে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তাহলে তখন বলতাম দুটো ইলেকট্রন। তাহলে এখন আমি হাইড্রোজেনের যখন করছি, ওর তো একটাই আমি ইলেকট্রন দেখতে পাচ্ছি, তাহলে শেষ কক্ষ মানে কে কক্ষ, একটাই কক্ষ আছে, তার মধ্যে কি একটা ইলেকট্রন রয়েছে। এইবার এই যে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, এটা যদি 4 থেকে ছোট হয়, তাহলে আমি প্লাস দিয়ে সেটাই বসাবো, এবং হাইড্রোজেন যখন ভাঙবে তখন কি এই হিসেবে আয়নে ভাঙবে। এবার প্লাস আয়ন যদি হয় তাহলে কি বলবো? ক্যাটায়ন। মাইনাস আয়ন হলে বলবো অ্যানায়ন। বোঝা গেল? তাহলে হাইড্রোজেন যখন ভাঙবে তখন কি H প্লাস এ ভাঙবে। 1 থাকলে 1 না লিখলেও চলে, তাই আমি লিখতে পারি H প্লাস। বোঝা গেল আমার কথাটা? আচ্ছা, ধীরে ধীরে হবে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? দেখো, কর গুণে হাইড্রোজেন হিলিয়াম, তাহলে একদম 2 নম্বরে চলে আসছে। তা আমি কি বললাম যে আমাদের কে কক্ষ মানে প্রথম ঘরে, সেখানে আমি 2 অব্দি লিখতে পারবো, তাহলে 2 লিখে দিলে আমার হয়ে গেল, ব্যাস। তাহলে আমার একটাই কক্ষ আছে, কে কক্ষ, অর্থাৎ আমি বলতে পারি এটা নিউক্লিয়াস, তার বাইরে একটাই কক্ষ আছে, অর্থাৎ আমার কে কক্ষ, তার মধ্যে এর জন্য কিন্তু আমাদের দুটো ইলেকট্রন রয়েছে। এটা হচ্ছে কি আমাদের হিলিয়ামের স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার যোজক কক্ষ মানে কি? শেষ কক্ষ, তাই তো একটাই কক্ষ আছে, তার মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাহলে এবার আমি কি হতে পারতো? He2+ হতে পারতো। বাট জেনারেলি আমাদের যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কি আমাদের নোবেল গ্যাস, তাই এরা কিন্তু আমাদের কোনো
আয়ন তৈরি করবে না, এরা কোনো বন্ধন গঠন করে না কারোর সাথে, তাই আমি এখানে কিন্তু কোনো আয়ন লিখছি না। ঠিক আছে? যদি ক্লিয়ার না হয় ধৈর্য ধরো, আরো কয়েকটা এক্সাম্পল করবো, তারপর বুঝতে পারবে। ঠিক আছে? ছেড়ে চলে যাবে না। ঠিক আছে? সায়েন্সে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ধৈর্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রেই হবে যে আমরা একটা এক্সাম্পল থেকে বুঝতে পারছি না, কিন্তু আমরা যদি 5টা এক্সাম্পল করি তাহলে কিন্তু সমস্ত কিছু আমাদের মাথায় গেঁথে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপর আসছে আমাদের লিথিয়ামে। লিথিয়াম কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তার মানে আমাদের তিন। এবার ভাবো, এর ইলেকট্রন সংখ্যা তিনটে, মোট তিনটে ইলেকট্রন রয়েছে। তাহলে প্রথম ঘরে আমি তো দুটোই রাখতে পারবো, তাহলে দুটো রাখলাম, তার বেশি রাখতে পারবো না বলেছি। এইবার আমি বলছি যে বাদ বাকি ঘরগুলো আমি 8টা করে রাখতে পারবো, তাহলে এখানে কি 8টা রাখার দরকার আছে? না, একটা রাখলেই আমার হয়ে যাবে। তাহলে 2,1 এরকম ভাবে আমি ভাঙাতে পারবো আমাদের তিনকে। তাহলে এবার ভেবে বলো যে একটা আমাদের নিউক্লিয়াস, তার বাইরে আমাদের কে কক্ষ, যেখানে কি আমাদের দুটো ইলেকট্রন রয়েছে, এই যে এটা, এবং তার বাইরে আর একটা কক্ষ, সেখানে আমাদের রয়েছে মাত্র একটা ইলেকট্রন। তাহলে এর সর্ববহিস্থ কক্ষ কোনটা? এই বাইরেরটা। তার মধ্যে কটা ইলেকট্রন আছে? আমাদের একটা ইলেকট্রন রয়েছে। এই যে এটা আমাদের সর্ববহিস্থ কক্ষ, তাহলে তার মধ্যে কি একটা ইলেকট্রন রয়েছে। তাহলে আমি কি করব? আমি বলছি 4-এর থেকে এটা ছোট, তাহলে সেটাই বসিয়ে দেবো, তাহলে +1। এবং লিথিয়াম মানে কি? Li। তাহলে কি বলবো? যে লিথিয়াম যখন আমাদের ভাঙবে তখন আয়ন তৈরি করবে কি? Li+। কেন প্লাস লিখলাম? কারণ 1 লেখা লাগে না। বোঝা গেল আমার কথাটা? ভালো কথা। এবার বলছে বেরিলিয়াম, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তার মানে দেখো একদম 4 নম্বরে চলে আসছে। তাহলে এটা কি করব? নিজে থেকে গেস করো। প্রথম ঘরে 2 এর বেশি রাখতে পারবো না, তাই 2। দ্বিতীয় ঘরে আমি 8 অব্দি রাখতে পারবো, তাহলে 8 অব্দি তো রাখার দরকার নেই, 2 রাখলেই আমার 4 হয়ে যাবে, তাহলে 2,2। এবার তাহলে এইটা কি? আমাদের শেষ কক্ষ। তাহলে আমি বলতে পারি কাইন্ড অফ যে এটা আমাদের প্রথম কক্ষ, আর দ্বিতীয় কক্ষে আমাদের দুটো করে ইলেকট্রন এখন কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আমাদের বেরিলিয়ামের স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাহলে কি হবে? এখানে দুটো ইলেকট্রন, তাহলে এটা ভাঙবে কিসে? Be+2 তে। বোঝা গেল? আচ্ছা, এবার আসি অক্সিজেনে। করগণ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাই তো? অক্সিজেন তো পেরিয়ে গেলাম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো 8 নম্বরে আছে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রন সংখ্যা 8। 8 নম্বর কি? ওটা পরমাণু ক্রমাঙ্ক তো, তা আমি প্লাস মাইনাস যখন বলছি না তখন কি? এখানে তো অক্সিজেন বলছি, তাহলে অক্সিজেনে প্লাস মাইনাস বলিনি। তাহলে কি আমাদের যে যত পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ যত প্রোটন সংখ্যা, ততগুলোই কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা, তাই তো? তাহলে আমাদের যদি 8 কে আমি ভাঙাতে চাই, তাহলে আমি কি করে ভাঙাবো? দেখো প্রথম ঘরে অর্থাৎ কে কক্ষে আমি দুটোই রাখতে পারবো, তার পরের ঘরে আমি 8 অব্দি রাখতে পারবো, কিন্তু 8 তো লাগবে না, আমাকে কি 8 বানাতে হবে। তাহলে আমি কত রাখবো? এখানে 6 রাখবো। তাহলে 2 আর 6 যোগ করলেই 8 চলে আসছে। এবার তাহলে শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। তার মানে আমি বলতে পারি যে যোজক কক্ষে ইলেকট্রন 6টা। এইবার বলো এটা কি 4-এর থেকে ছোট না বড়? বড়। তাহলে 4-এর থেকে যদি কখনো বড় সংখ্যা আসে তাহলে আমি 8-এর থেকে বিয়োগ করব। কি বললাম? 4-এর থেকে যদি ছোট সংখ্যা আসে তাহলে তাই বসিয়ে দেবো। 4-এর থেকে যদি বড় সংখ্যা হয় তাহলে 8-এর থেকে বিয়োগ করব। তাহলে যেহেতু এটা 4-এর থেকে বড় সংখ্যা, তাহলে 8-এর থেকে বিয়োগ করব। তাহলে কত আসছে আমাদের? 8-এর থেকে 6 বিয়োগ করলে 2, আর সেটা আমি মাইনাসে বসাবো। তার মানে অক্সিজেন যখন ভাঙবে ও -2 হয়ে ভাঙবে। বোঝা গেল? তাহলে এটাকেই আমরা বলি কিন্তু আমাদের অক্সাইড আয়ন। আর এটা কি ক্যাটায়ন অ্যানায়ন? এটা কিন্তু অ্যানায়ন, কারণ এটা কি মাইনাস চার্জ। ঠিক আছে? আচ্ছা, আরো এক্সাম্পল করি। এবার আসি আমাদের নিয়নে। দেখো নিয়ন কত? নিয়ন হচ্ছে আমাদের 10। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 10। করগুণে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম করে করে দেখো 10 নম্বরে আসবে। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস তাহলে কি করব? প্রথম ঘরে রাখতে পারবো 2, দ্বিতীয় ঘরে রাখতে পারবো 8, এবং দেখো 8টা রাখলেই কিন্তু আমি পাবো আমাদের 10। ঠিক আছে? তাহলে এই যোজক কক্ষে ইলেকট্রন কত? 8টা। 4-এর থেকে বড় না ছোট? 4-এর থেকে বড়। তাহলে আমি কি করব? 8-এর থেকে বিয়োগ করব। তাহলে 8-এর থেকে কত বিয়োগ করতে হবে আমাদের? এটাই তো বিয়োগ করতে হবে। তাহলে 8-এর থেকে 8 বিয়োগ করলে 0, অর্থাৎ এর যোজ্যতা কত? 0। অর্থাৎ এ কিন্তু কোনো আয়ন তৈরি করে না। বোঝা গেল? এই যে 8 আমাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এর যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে আমাদের 0। যোজ্যতা 0 মানে কি? অন্য কারোর সাথে যুক্ত হতে চায় না, অর্থাৎ সে কিন্তু কোনো বন্ধন গঠন করবে না, কোনো যৌগ গঠন করবে না। এক আধটা এক্সেপশন আছে, এইসব তোমাদের সিলেবাসে নেই, আমি কিছু বলছি না সেই সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি? ফ্লুরিন। ফ্লুরিন কত? করগণ, গুণে গুণে দেখো আমাদের 9 নম্বরে আসছে। তাহলে কি হবে? দেখো 2 9 বানাতে গেলে কত করতে হবে? 7, তাই তো? তাহলে আমাদের যোজক কক্ষে ইলেকট্রন কত? আমাদের 7টা। 4-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে কি করবো? 8-এর থেকে বিয়োগ করবো। তাহলে 8-এর থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1। কিন্তু কি করতে হবে? আমাকে -1 বসাতে হবে। তার মানে আমাদের ফ্লুরিন কি হবে? F-1 এ ভাঙবে। এবার আমি কি বললাম? যে -1, 1 টা আর লেখার দরকার পড়ে না, তাহলে আমি বলবো যে F মাইনাসে ভেঙে যাবে। বোঝা গেল? এবার আসি ম্যাগনেসিয়ামে। ঘন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ আমাদের কিন্তু 12 নম্বরে আছে, তাই তো? তার মানে 12 হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ প্রোটন সংখ্যা, অর্থাৎ আমাদের ইলেকট্রন সংখ্যা। তাহলে এবার আমি কি করব? দেখো প্রথম ঘরে আমি 2 রাখতে পারি, দ্বিতীয় ঘরে আমি 8 অব্দি রাখতে পারি, তাহলে তো 10 হলো, 12 হলো? না। তাহলে তৃতীয় ঘরে চলে যাবো, তৃতীয় ঘরেও আমি 8 অব্দি রাখতে পারি, কিন্তু আমি 2 রাখলেই কি আমাদের 12 হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে এখন সর্ববহিস্থ কক্ষ কোনটা আমাদের এটা, তাহলে এটাই আমাদের যোজক কক্ষ। তার মানে আমি বলতে পারি একটা নিউক্লিয়াস আছে, তার বাইরে আমাদের কে কক্ষ যেখানে আমাদের দুটো ইলেকট্রন আছে, তার বাইরে আমাদের একটা এল কক্ষ যেখানে আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ইলেকট্রন রয়েছে, তার বাইরে আর একটা কক্ষ যেখানে কিন্তু আমাদের দুটো ইলেকট্রন রয়েছে। এটা কার স্ট্রাকচার, এটা কিন্তু আমাদের ম্যাগনেসিয়ামের স্ট্রাকচার। আশা করি এই জিনিসগুলো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হচ্ছে। যত ক্লিয়ার এই জিনিসগুলো থাকবে, দেখবে আমি যখন পর্যাবৃত্ত ধর্ম পড়াবো তখন তোমাদের অর্ধেক জিনিস মনে রাখতে হচ্ছে না, বরং তোমরা কিন্তু লজিক দিয়ে বার করতে পারবে যদি এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো আমাদের শেষ কক্ষে তাহলে ইলেকট্রন সংখ্যা কত, 2। এটা 4 থেকে বড় না ছোট, ছোট, ছোট হলে কি বলেছি তাই বসিয়ে দেবো প্লাসে। এবং ম্যাগনেসিয়াম মানে কি mg, তার মানে ম্যাগনেসিয়াম যখন ভাঙবে তখন কি হবে mg+2 তে ভাঙবে, বোঝা গেল। একইভাবে আমি যদি অ্যালুমিনিয়ামের কথায় আসি, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে কত হবে নিজের থেকে বলো পজ করে, 2 8 এ 10, তারপর কত আনতে হবে 3 আনতে হবে, তাহলে তৃতীয় ঘরে আমি 8 অব্দি রাখতে পারি, তাহলে 3 রাখতে পারবো তো, ব্যাস। তাহলে লাস্ট কক্ষ কোনটা আমাদের এই 3 নম্বর কক্ষটা, তাই তো। 3 নম্বর কক্ষে 3টে করে ইলেকট্রনই রয়েছে, তাহলে আমি কত বলবো যে এখানে যোজক শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 3। শেল মানেই হচ্ছে কক্ষ, ঠিক আছে, শেল হচ্ছে কক্ষের ইংরেজি। এবার বলো 3 কি আমাদের 4 থেকে ছোট না বড়, ছোট, তাহলে ছোট করলে কি করবো আমি +3 বসিয়ে দেবো। অ্যালুমিনিয়াম মানে কি এল, তার মানে আমার যখন অ্যালুমিনিয়াম ভাঙবে আয়নে তখন কি L+3 তে ভাঙবে, ঠিক আছে, বোঝা গেল আমার কথাটা, ব্যাস। এবার দেখো ফসফরাস, ফসফরাস কত দেখো 15 তে আছে, তাহলে কত আসবে 2 8 এ 10, তারপর কি 5, তাহলে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত 5টা। এবার দেখো এটা 4 থেকে বড় না ছোট, দেখো বড়, যদি বড় হয় তাহলে কি করবো 8 থেকে বিয়োগ করবো, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর কি করবো মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, বিয়োগ করলে মাইনাস চিহ্ন বসাবো, ঠিক আছে, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো। ফসফরাস মানে কি পি, তার মানে ফসফরাস যখন আয়নে বিশ্লিষ্ট হবে তখন কি হবে ও P-3 তে ভাঙবে, বোঝা গেল, ব্যাস। এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের ক্লোরিন। ক্লোরিন মানে কত, ক্লোরিন মানে হচ্ছে আমাদের 17, তাই তো, করে দেখো বসে বসে করগণও দেখবে 17 নম্বরে আসবে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি করবো, 2 8 এ 10, তারপর কি 7, তাহলে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রয়েছে 7টা ইলেকট্রন, তাহলে যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা কত 7টা। তাহলে আয়ন কি হবে দেখো 7, তার মানে 4 এর থেকে বড়, তাহলে 8 এর থেকে বিয়োগ করবো 1, বিয়োগ চিহ্ন বসাবো, তাহলে কি ক্লোরিন, কি ক্লোরিন হচ্ছে আমাদের Cl, তাহলে কি করবো Cl-1, ঠিক আছে। আচ্ছা আর্গন কত, আর্গন দেখো করে 18 নম্বরে আসবে, তাহলে কি 2 8 এ 10, আর একবার 8 রাখবো, তাহলে কত 18 হয়ে গেল, ভালো কথা। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে 8টা ইলেকট্রন, তাহলে 8টা 4 এর থেকে বড়, তাহলে কি 8 এর থেকে বিয়োগ করবো, তাহলে 8 এর থেকে 8 বিয়োগ করলে যোজ্যতা কত হয়ে গেল, যোজ্যতা তাহলে হয়ে গেল আমাদের 0। কেউ আবার বলো না -0, মাইনাস প্লাস হয় না শূন্যের, তাহলে কি যোজ্যতা 0, তার মানে কারোর সাথে কিন্তু এ বন্ধন গঠন করে না, এ সহজে আয়নে বিশ্লিষ্ট হয় না, তাহলে এটাকেও কি বলবো যে এর কোনো আয়ন তৈরি হবে না, ঠিক আছে। আচ্ছা এবার আসি ক্যালসিয়ামে। ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20-তে, তাই তো, তাহলে 20 দেখো 2 8 এ 10, তারপর 8 রাখলে আমাদের 18, এখানে কি 10 রাখতে পারবো না, কারণ আমি 8টা করে রাখতে পারবো বলেছি ম্যাক্সিমাম, তাহলে 2 8 10 আর 8 18, তাহলে তারপর আবার 2 আনবো, অর্থাৎ আমার চতুর্থ কক্ষ নিয়ে আসবো। তার মানে প্রথমে একটা নিউক্লিয়াস রয়েছে, কি বলছি যে প্রথমে একটা নিউক্লিয়াস রয়েছে, তারপর প্রথম একটা কক্ষ রয়েছে কে কক্ষ, তার মধ্যে কটা ইলেকট্রন আছে, তার মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে। তারপর আমাদের আরেকটা কক্ষ আছে যার মধ্যে কি 8টা করে ইলেকট্রন রয়েছে, তারপর আরেকটা কক্ষ আছে যার মধ্যেও কি আমাদের 8টা করে ইলেকট্রন রয়েছে, তারপর আরেকটা কক্ষ রয়েছে যার মধ্যে কিন্তু আমাদের দুটো করে ইলেকট্রন রয়েছে, তাহলে এর কিন্তু মোট 4টে কক্ষ আছে। এই যে আমি এত একে একে সময় নষ্ট করছি না, এই জিনিসগুলোর লাভ তুমি তখন দেখতে পাবে যখন আমরা পরের লেকচারে পর্যাবৃত্ত ধর্ম পড়বো, তখন দেখবে বাকিরা যেখানে সমস্ত কিছু মুখস্থ করছে তুমি কিন্তু লজিক্যালি সমস্ত কিছু বার করতে পারবে। ওয়ান শট এবং প্রত্যেকটা লেকচার ডিটেলসে করার মধ্যে পার্থক্য এটাই যে আমি যখন ওয়ান শট করি তখন কিন্তু আমাকে তাড়াতাড়ি পড়াতে হয়, তখন এত ডিটেলসে কিন্তু আমি ভাঙতে পারবো না জিনিসগুলোকে, তাতে কিন্তু তোমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং কম থাকবে, যার ফলে তোমাদের কিন্তু মুখস্থ বেশি করতে হবে। আর একটা কথা মাথায় এখন থেকে গেঁথে নাও যে তোমাদের মধ্যে যদি সাইন্টিফিক টেম্পারামেন্ট না আসে তাহলে 11 12-এ গিয়ে কিন্তু সায়েন্স পড়তে পারবে না তোমরা। আমাদের ক্লাস 9 10 বা তার আগের ক্লাসে সব থেকে বড় প্রবলেম কি জানো, যে আমাদের যে স্যাররা থাকেন বা ম্যামরা থাকেন তাদের মধ্যেই সাইন্টিফিক টেম্পারামেন্টের কিন্তু অনেক অভাব থাকে। তারা বিভিন্ন জিনিস এমন ভাবে পড়ায় যে জিনিসগুলোতে কিন্তু আমাদের ব্রেন খোলে না, বরং আমাদের ব্রেনে ডেটাগুলো ফিড হতে থাকে। এবার তাহলে একটা কথা ভাবো যে কম্পিউটার আর তোমার মধ্যে পার্থক্যটা কি, তোমার থেকে বেশি ডেটা কিন্তু আমাদের কম্পিউটার স্টোর করে রাখতে পারে, তাহলে তোমার ভূমিকাটা কি, তোমার ভূমিকা এটাই যে তোমার কাছে হিউম্যান ইন্টেলিজেন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। তুমি নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারবে, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চালাতে পারবে। তাহলে তোমাকে নিজের মাথাকে খাটাতে হবে, এমন ভাবে নিজেকে ট্রেন করতে হবে যাতে তুমি কিন্তু নিজের মাথা খাটাতে পারো। তার জন্য তোমাকে বিভিন্ন জিনিস ভাবতে হবে, জায়গায় জায়গায় কোয়েশ্চেন করতে হবে যে এটা কেন হলো ওটা কেন হলো, তোমাকে নিজে থেকে ভাবতে হবে। তার জন্য তোমাকে সায়েন্স বুঝতে হবে, আর আজ থেকে যদি বুঝে না পড়া চালু করো তাহলে কিন্তু ভবিষ্যতে বহুত প্রবলেম হবে। কারণ তোমরা এখন হয়তো নাম্বার পেয়ে যাবে মাধ্যমিকে, হয়তো উচ্চ মাধ্যমিকে অনেক ক্ষেত্রে তোমরা নাম্বার পেয়ে যাবে, কারণ উচ্চ মাধ্যমিকে অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে, কিন্তু যখন তোমরা জয়েন্ট দিতে যাবে, নিট দিতে যাবে,
তার মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের কি থাকবে, তার মধ্যে থাকবে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন, এমন কোয়েশ্চেন যেখানে তো ডেরিভেশন করতে হচ্ছে, তোমরা প্রমাণ করতে পারো না ভালো করে, কারণ কি তোমরা অঙ্কে ভয় পাও, কিন্তু তখন কিন্তু এমন এমন কোয়েশ্চেন থাকবে নিটের লেভেলেও যেখানে কিন্তু তোমাদেরকে ডেরিভেশনের সাহায্য নিতে হবে, মানে অঙ্কটা করবে কিন্তু সেখানে কিন্তু ডেরিভেশনের যে স্টেপগুলো সেই স্টেপগুলো কাজে লাগে। যার কারণে কিন্তু অনেকে এরকম হয় যে তারা কিন্তু প্রমাণ করে যাচ্ছে না, আর তখন ফাইনালি পরীক্ষায় গিয়ে দেখছে যে এমন একটা অঙ্ক, যে অঙ্কটা কিন্তু ওই প্রমাণের স্টেপগুলো করলেই আমার হয়ে যেত, কিন্তু আমার প্রমাণ করা নেই জন্য আমি ওই অঙ্কটা আর করতে পারছি না। এগুলো কিন্তু হায়ার স্টাডিজে গেলে অনেক রকমের প্রবলেম তোমরা ফেস করবে, যেগুলো আজ থেকে যদি তোমরা শুধরে নাও নিজেকে, তাহলে কিন্তু তোমাদের আর করতে হবে না। এবং আরো একটা কথা বলে দিই, যে অনেকে ভাবে যে আমরা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, তখন তো আমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি বা অন্য কোনো জিনিস নিয়ে পড়ছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছি, তাহলে কিন্তু আমার তখন এই যে স্টাডিজ গুলো সেগুলো কাজে লাগবে না। সব থেকে বড় মিথ, সব থেকে বড় ভুল। স্পেশালি অঙ্ক, বেশ কিছু ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে আজীবন। যখন ইঞ্জিনিয়ারিং পড়বে তখনও কিন্তু ম্যাথামেটিক্স একদম প্রত্যেকটা পদে পদে লাগবে। যখন চাকরি করতে হবে তখনও কিন্তু তোমাদের অ্যাপটিটিউড করতে হবে। তাহলে অঙ্ক কিন্তু তোমাদের পিছন কোনোদিন ছাড়বে না যদি তোমরা ইঞ্জিনিয়ারিং নাও। মেডিকেল সায়েন্সে গেলেও তোমাদের কিন্তু বায়োলজি, বেশ কিছু ক্ষেত্রে ফিজিক্স, মেবি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, জৈব রসায়ন, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবেই। এগুলো বলা যার কারণ হচ্ছে যে আজ থেকে যেন তোমরা সায়েন্স নিয়ে সিরিয়াস হয়ে পড়াশোনা করো, জাস্ট ওই নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা ছেড়ে দাও। বোঝা গেল? তো যাই হোক, অনেক কথা বলেছি। শেষ কক্ষে তাহলে আমাকে বলো ক্যালসিয়ামের কটা ইলেকট্রন থাকলো। দেখো আমাদের যে লাস্ট কক্ষটা আসছে তার মধ্যে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন। তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো যে আমাদের যোজক কক্ষে ইলেকট্রন কি ক্যালসিয়ামের দুটো করে আছে মাত্র। তাহলে দেখো এটা 4 থেকে ছোট না বড়? ছোট। তাহলে আমি কি বলবো যে +2 বসিয়ে দেবো। তাহলে কি করবো, ক্যালসিয়াম +2 তে ভাঙবে। তাহলে ক্যালসিয়াম যখন আমাদের আয়ন তৈরি করবে তখন কি করবে, Ca+2 তৈরি করবে। ভালো কথা। পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে আমাদের 19। তাহলে কত হবে, 2 8 10 8 18, তারপর কি আমাদের 1 বসাতে হবে। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। 4 থেকে বড় না ছোট, 4 থেকে দেখো আমাদের ছোট। তাহলে যদি আমাদের 4 থেকে ছোট হয়ে যায় তাহলে আমি কি করব, সেটাই বসিয়ে দেবো। তাহলে আমি কি লিখবো, পটাশিয়াম মানে হচ্ছে আমাদের K এবং প্লাস, তাহলে কি লিখবো যে K+। ঠিক আছে। আচ্ছা সিলিকন বলছে, সিলিকন কোথা থেকে, কার্বনের নিচে। ওটা কত, ওটা হচ্ছে আমাদের 14, তাই তো? 2 8 10, হ্যাঁ ঠিক আছে 14। তাহলে আমি কত করব, 2 8 10, তারপর কি আমাদের 14। এবার দেখো এটা আমাদের 4, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, আমাদের 4টে ইলেকট্রন। তাহলে 4 4 থেকে ছোট না বড়, 4 4 থেকে ছোট না বড়, কোনোটাই না। তাহলে আমি বিয়োগ করবো না ওটাই বসাবো? হ্যাঁ, ডাউট চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমরা কিন্তু প্লাসটাই বসিয়ে দিই। তাহলে সিলিকন কিন্তু আমাদের Si+4এই ভাঙার প্রবণতা দেখায়। বোঝা গেল? 4 তো 4 এর থেকে ছোট না বড় না, 4 তো 4ই। তাহলে আমি কি করবো, বিয়োগ করবো না ওটাই বসিয়ে দেবো? তো আমরা এই ক্ষেত্রে আমরা ওটাই বসিয়ে দিই, অর্থাৎ +4 বসাবো এখানে। ঠিক আছে। তাহলে সিলিকন আমাদের যখন আয়নে বিশ্লিষ্ট হবে তখন সে কিন্তু আমাদের সিলিকন +4 ভাঙার টেন্ডেন্সি দেখায়। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু ছিল আমাদের বেসিক কনসেপ্ট, যে কনসেপ্টটা না জানলে কিন্তু তোমরা এবার আমরা যে কনসেপ্ট গুলো আসতে চলেছি, মানে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে, সেগুলো বুঝতে কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের অসুবিধা হতো। তো এবার আমরা চলে আসি আমাদের গ্রুপ 1-এ, যাদেরকে আমরা কি বলতাম, গ্রুপ 1 মৌলদেরকে আমরা বলতাম আমাদের ক্ষার ধাতু। প্রশ্ন হচ্ছে ক্ষার ধাতু কেন বলি। দেখো প্রথমে এটা জেনে নিই যে আমরা কারদেরকে ক্ষার ধাতু বলি, গ্রুপ 1-এ কারা থাকে। তো আমরা আগেও বলেছি যে আমাদের গ্রুপ 1-এ কারা থাকে, হাইলিনাকা রাবসেফারিয়ার, তাই তো? হাইলিনাকা রাবসেফারিয়ার। এবার এখানে আমি হাইয়ের এইচটাকে কেন লিখলাম না, কারণ ওটা হাইড্রোজেন। লাস্টে আম আছে নেই। আমি কি বলেছিলাম আগের দিন, যে আমাদের কোবাল্ট, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এরকম আর হয়তো এক দুটো হয়তো ধাতু থাকতে পারে যাদের নামের শেষে কি আম নেই। বাদ বাকি সব ধাতুর নামের শেষে কি আছে, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিজিয়াম, অ্যালুমিনিয়াম তো বললাম বোধহয়। ঠিক আছে, যত ধাতু আছে প্রত্যেকটা ধাতুর নামের শেষে কি আম থাকবে। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, প্রত্যেকের শেষে আম আছে না, তার মানে এরা কি প্রত্যেকে ধাতু, তাই তো? কিন্তু হাইড্রোজেন লাস্টে আম আছে না, তার মানে কি এটা কি অধাতু। তাহলে অধাতুকে কি আমি ক্ষার ধাতু বলতে যাবো না? তাহলে ক্ষার ধাতু আমি যখন বলছি তখন কি আমাদের হাইড্রোজেনকে এক্সক্লুড করে দেবো? ইয়েস, এক্সক্লুড মানে আমি ওকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাহলে কারা আমাদের ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, এবার এই যে আমাদের বিভিন্ন ক্ষার ধাতুগুলো আছে না, এদের যে অক্সাইড এবং হাইড্রোক্সাইড, তাদের কি তীব্র ক্ষারীয় ধর্ম আছে, তাই একে আমরা কি বলি, ক্ষার ধাতু বলি। এদের সর্ববহিঃস্থ কক্ষে কটা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন। এবার এটা কি এখন তোমরা বার করতে পারবে? অবশ্যই পারা উচিত। কি, লিথিয়াম, লিথিয়াম কত আমাদের 3, তাহলে কত হবে 2,1। তাহলে সর্ববহিঃস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। তাহলে এরা কিসে ভাঙবে, এদের যোজ্যতা হবে +1, অর্থাৎ যখন এরা আয়নে ভাঙবে তখন +1 যোজ্যতা সম্পন্ন আমাদের ক্যাটায়নে কিন্তু এরা ভাঙবে। ঠিক আছে, চার্জ সম্পন্ন ক্যাটায়ন বলা উচিত ছিল। আচ্ছা, যদি সোডিয়ামের কথা বলি তাহলে সোডিয়াম কত আমাদের 11, তাহলে কত হবে 2 8 10, তারপর 1। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। তাহলে যোজ্যতা কত হবে +1। তাহলে কি বলবো যে সোডিয়াম যখন ভাঙবে তখন Na প্লাসে ভাঙবে, অর্থাৎ +1 চার্জ সম্পন্ন ক্যাটায়নে ভাঙবে। যদি আমি বলি পটাশিয়ামের কথা, তাহলে পটাশিয়াম কত হবে 19, তার মানে কত হবে
2 8 এ 10 8 এ 18 তারপর 1 অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, তার মানে +1 যোজ্যতা। তাহলে কি হবে আমাদের K প্লাসে ভাঙবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে যেকোনো শ্রেণী বরাবর প্রত্যেকের কিন্তু আমাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা সবসময় সমান থাকে, অর্থাৎ তাদের যে যোজ্যতা সেটা সমান থাকবে, অর্থাৎ তাদের গঠিত আয়নগুলো কিন্তু আমাদের একই দাঁড়াবে। তার মানে একইভাবে আমি বলতেই পারি যে আমাদের যে সিজিএমেরও কি শেষ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, তারও যোজ্যতা হচ্ছে +1, সেও ভাঙলে কিন্তু আমাদের সিএস প্লাসে তৈরি হতে পারবে। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটা কিন্তু এবার মাথায় ঢুকিয়ে নাও যে প্রত্যেকটা শ্রেণী বরাবর আমি যদি একজনের শেষ কক্ষের ইলেকট্রন জানতে পেরে যাই, বাদ বাকিদের শেষ কক্ষের ইলেকট্রনও কি আমাদের একই সংখ্যায় দাঁড়াবে, এবং তাদের আয়নটা যদি আমি ভাঙাতে পারি তাহলে কি আমি বাকিদের আয়নকেও কিন্তু ভাঙাতে পারবো। ঠিক আছে? তাহলে বাদ বাকি এখানে যা লেখা আছে আশা করি বুঝতে পারছো যে +1 ক্যাটায়ন তৈরি করবে। আচ্ছা, জলের সাথে বিক্রিয়া করলে কি ধাতব হাইড্রোক্সাইড ও H2 গ্যাস তৈরি হয়। একটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, চলো একটা এক্সাম্পল দেখা যাক। যদি আমি বলি জলের সাথে বিক্রিয়া করছি, জলের সাথে কার বিক্রিয়া করছি, এদের মধ্যে কোনো একটা ধাতু, যেরকম আমাদের কি লিথিয়াম সোডিয়াম এরা তো, তাহলে আমি একটা কাজ করি, আমি সোডিয়ামের বিক্রিয়াটা দেখিয়ে দিই। দেখো সোডিয়াম রয়েছে, তার সাথে আমি জলের বিক্রিয়া করাচ্ছি, তাহলে H2O। এবারে দেখো H2O কি আমাদের লিকুইডে এবং সোডিয়াম কি আমাদের সলিড হবে, ধাতু তো, তাহলে কি কঠিন অবস্থায় থাকবে। তাহলে এটা যখন তৈরি হচ্ছে জলের সাথে যখন কেউ বিক্রিয়া করে তখন সে অ্যাকুয়া স্টেটে তৈরি হয়, ঠিক আছে, এবং সাথে আসবে আমাদের একটা গ্যাস। দেখো সোডিয়াম কি, সোডিয়াম আমি বলছি যে সোডিয়াম ভাঙবে Na+A, তাই তো। আচ্ছা, H2O কিসে ভাঙবে, H2O ভাঙে হচ্ছে আমাদের H প্লাস OH মাইনাসে। কি বলে দিলাম যে H2O ভাঙে আমাদের H প্লাস এবং OH মাইনাসে। তাহলে এবার বলো যে Na প্লাস কার সাথে যুক্ত হবে, প্লাস সবসময় মাইনাসের সাথে যুক্ত হয়, অর্থাৎ OH এর সাথে যুক্ত হবে। তাহলে কি হবে, দেখো এখানে তাহলে আমাদের তৈরি হবে NaOH, এবং সাথে তাহলে পড়ে হইলো কি H প্লাস। তাহলে H প্লাস কি একা থাকবে না, কি হবে, ও দুটো H প্লাস যুক্ত হয়ে কি হবে আমাদের H2 গঠন করে দেবে। বোঝা গেল? দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে আমাদের কি হবে, H2 গঠন করে দেবে। তাহলে এই যে H2 সেটা কি আমাদের এখন একটা গ্যাস, তাহলে গ্যাস কি হবে, ওপরের দিকে তীর চিহ্ন দেওয়া হয় কি গ্যাস উড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা এরকম ভাবে আমরা কিন্তু বুঝবো। আচ্ছা, এবার এখানে NaOH কেন হলো, NaOH হোল 2 কেন হলো না, নেক্সট যখন আমরা গ্রুপটা পড়বো তখন বোঝাতে সুবিধা হবে, তখন বোঝাবো। ঠিক আছে, আপাতত বোঝো যে Na প্লাস এবং OH মাইনাস যুক্ত হয়ে কি হলো, NaOH তৈরি হয়ে গেল। এবার একটা কথা ভালো করে ভাবো তো, আমাদের এখানে আমি কতগুলো হাইড্রোজেনকে যুক্ত করছিলাম, আমাদের সোডিয়ামের সাথে দুটো হাইড্রোজেনকে, কিন্তু এখানে একটা হাইড্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন, মোট তিনটে হাইড্রোজেন এরকম হতে পারে। তুমি দুটো হাইড্রোজেন যুক্ত করলে, মানে দুটো হাইড্রোজেন দিলে তৈরি হয়ে গেল তিনটে হাইড্রোজেন। এটা কিরকম ভাবে হতে পারে, নতুন করে একটা হাইড্রোজেন কোত্থেকে আসলো, নিশ্চয়ই আসতে পারে না। তার মানে এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স নেই, এই বিক্রিয়াটা কিন্তু সঠিক পরিমাণে নেই। তাহলে এদের আনুপাতিক পরিমাণটা আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আমি একটা কাজ করব, আমি একটু বুদ্ধি লাগানোর চেষ্টা করব। দেখো আমি যদি এখানে 2 বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে দেখো সোডিয়াম আমাদের দুটো হয়ে গেল, কিরকম ভাবে দেখে 2NaOH, সোডিয়ামের এখানে কিছু লেখা নেই মানে 1 আছে, তাহলে সোডিয়াম কত হবে, 2 1 2, তার মানে সোডিয়াম দুটো হয়ে গেল। ঠিক আছে, এখানে সোডিয়াম কি দুটো আছে না, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিই। আবার দেখো এখানে অক্সিজেনের এখানে কিছু লেখা নেই মানে 1 আছে, তার মানে 2 1 2, তাহলে অক্সিজেনও কত হয়ে গেল, দুটো হয়ে গেল। কিন্তু এখানে কি আমাদের অক্সিজেন দুটো আছে না, অক্সিজেন এখানে শুধু 1 রয়েছে, তাহলে আমি এক কাজ করি এখানে একটা 2 বসিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের কি হাইড্রোজেন, দেখো এখানে কি আছে 1, তাহলে 2 1 2, তাহলে এখানে হাইড্রোজেন দুটো, আবার এখানে দুটো হাইড্রোজেন, তাহলে মোট কত হয়ে গেল, 4টে হাইড্রোজেন। এখানে চেক করে দেখো এখন 2 দুগুণই আমাদের কিন্তু 4টে হাইড্রোজেন হয়ে যাচ্ছে। তাহলে এইবার কি আমাদের বাদিক ডান দিক ম্যাচ করছে, এবার কিন্তু আমাদের ম্যাচ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া ব্যালেন্স করার পদ্ধতি হিট অ্যান্ড ট্রায়াল মেথডে। হিট অ্যান্ড ট্রায়াল মানে কি আমি করে করে দেখছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের ক্ষার ধাতুর জলের সাথে বিক্রিয়া। এইবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, যে জিনিসটা কিন্তু অনেক সময় তোমরা রায়ন মার্টিন কোয়েশ্চেনে বা তোমরা অনেক টেস্ট পেপার সলভ করতে গেলে পেতে পারো। ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন। দেখো আমাদের যে লিথিয়ামের সাইজটা ছোট, ঠিক আছে, তো ও কি করে, অক্সিজেনের সাথে যদি যুক্ত হয়, অক্সিজেনের সাথে কেউ যুক্ত হলে কি তৈরি হয়, অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তো ও সাধারণ অক্সাইড তৈরি করে, কি বলবো যে এ আমাদের নর্মাল অক্সাইড তৈরি করে, নর্মাল অক্সাইড তৈরি করে। এবং নর্মাল অক্সাইড যদি তৈরি হয় তাহলে কি হবে, ও কিন্তু Li2O তৈরি করে ফেলবে। কেন Li2O হয়ে গেল এটা আমি বোঝাই। দেখো লিথিয়াম আমাদের কি প্লাস এবং অক্সিজেনকে আমাদের -2 তে ভাঙে, দেখে নেবে ওই চার্ট থেকে, নিজেরা করে বের করো। লিথিয়াম আমাদের ভাঙবে Li প্লাস, ও আমাদের ভাঙবে O মাইনাস। যখন নর্মালি আমাদের সমস্ত কিছু হচ্ছে না, তখন এর চার্জটা এর কাছে যাবে এবং এর চার্জটা এর কাছে আসবে, একে বলে ক্রিস ক্রস মেথড। ঠিক আছে, তাহলে এর চার্জ কত, +1, তাহলে ওটা কি হবে, অক্সিজেনের কাছে চলে আসবে। আর অক্সিজেনের চার্জ কত, 2, তাহলে ওই সংখ্যাটা কি হবে আমাদের লিথিয়ামের কাছে চলে যাবে। তাহলে কি তৈরি হয়ে গেল, Li2O1। এবার আমি কি বলেছি যে 1 কখনো লেখা লাগে না, তাহলে আমার কি হবে, Li2O। বোঝা গেল আমার কনসেপ্টটা, এক একজনের চার্জ কি অন্য জনের সাথে কিন্তু যুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন গঠন করে যখন যৌগগুলো তৈরি হয় তাদেরকে প্রকাশ করার নিয়ম, যেটাকে আমরা ক্রিস ক্রস মেথড বলে থাকি। ঠিক আছে, সব ডিটেলসে শেখানো হবে ধীরে ধীরে।
গ্র্যাজুয়ালি শিখতে হবে সমস্ত কিছু, একসাথে সব খেলে তো হবে না। বোঝা গেল? তাহলে এরকম ভাবে আমরা কিন্তু এটাকে করবো। এবার আমাদের যে সোডিয়াম আছে, সোডিয়ামের সাইজটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ। সে যখন আমাদের অক্সিজেনের সাথে যুক্ত করে, তার যে অক্সাইডটা থাকে সেই অক্সাইডটা কিন্তু আমাদের নর্মাল অক্সাইড হয় না, সে বরং আমাদের তৈরি করে আমাদের পারঅক্সাইড, যেটা কিন্তু এই স্ট্রাকচারের হয়, Na2O2। তাহলে একে কি বলি? একে আমরা বলি পারঅক্সাইড। ঠিক আছে? এবং আমাদের যে লিথিয়াম সোডিয়ামের ছাড়া কে কে আছে আমার এখানে? পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এই পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা কিন্তু আমাদের এমন যৌগ যারা কিন্তু আমাদের কি তৈরি করে? আমি যদি বলি পটাশিয়ামের কথা, আমি যদি বলি রুবিডিয়ামের কথা, আমি যদি বলি সিজিয়ামের কথা, তাহলে এরা তৈরি করে আমাদের সুপার অক্সাইড। কি বলি? এদেরকে বলা হয় আমাদের সুপার অক্সাইড। তাহলে কে, রুবিডিয়াম বা সিজিয়াম এর সাথে যদি আমি অক্সিজেন যুক্ত করি তাহলে কি তৈরি হবে? ধরো কে এর সাথে যদি যুক্ত করি তাহলে কি হবে? KO2 তৈরি হবে। যদি রুবিডিয়ামের সাথে যুক্ত করি তাহলে কি হবে? RbO2 তৈরি হবে। আর যদি সিএস এর সাথে যুক্ত করি তাহলে কি হবে? CSO2 তৈরি হবে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে আমাদের সুপার অক্সাইড। কি বলে? এদেরকে বলে আমাদের সুপার অক্সাইড। এগুলোকে কিন্তু ইগনোর করবে না। এগুলোর থেকে কিন্তু তোমাদের স্কুল লেভেলের এক্সামে কোয়েশ্চেন আসতে পারে, যদি তোমাদের স্কুলের এক্সামের কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড করা হয়। ঠিক আছে? মাধ্যমিক আসার চান্সেস কম আছে, কারণ মোস্ট প্রবাবলি কোনো টেক্সট বুকেই এগুলো দেওয়া নেই। আমার কাছে দুটো টেক্সট বুক আছে, একটা সিদ্ধান্ত রায় আর একটা হচ্ছে ছায়া। এই দুটোতে তো নেই। সহায়িকায় বোধহয় আমি দেখেছিলাম, কিন্তু তোমাদের কিন্তু আমি টেস্ট পেপারে এক আধ জায়গায় দেখতে পেয়েছি এরকম। খুব রেয়ারলি দেখেছি, বাট আছে কিন্তু। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমি একটা কথা, যে আমি ফ্রান্সিয়াম নিয়ে কিচ্ছু বললাম না কেন? কারণ এই যে ফ্রান্সিয়াম, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষার ধাতু। এটা কি? এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষার ধাতু। তেজস্ক্রিয়তা কি তার উপর তোমাদের একটা সেপারেট চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা কি? আমাদের পরমাণু নিউক্লিয়াস। বইয়ের সিলেবাসে দেখবে পরমাণু নিউক্লিয়াস বলে একটা সেপারেট চ্যাপ্টার আছে। তো সেটা ডিটেলসে পড়বো আমরা কোথায়? ওই চ্যাপ্টারে। এখন মনে রাখবো যে তেজস্ক্রিয়রা স্টেবল হয় না, মানে সুস্থিত হয় না, তাই তাদের ধর্ম সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারে আমরা পড়বো না। তাদের যে ধর্ম সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তা সম্পর্কে আমরা তখন পড়বো। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল কি? আমাদের ক্ষার ধাতু সম্পর্কে হয়ে গেল। এবার চলে আসি আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে। এবার দেখো আমাদের যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে প্রশ্ন আসা কি উচিত আমাদের মাথায়? যে একে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলি? মৃত্তিকা মানে কি? মাটি। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমি এদেরকে কিন্তু মাটিতে পেয়ে থাকি। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এদের যে অক্সাইড গুলো সেগুলো কি ভূত্বকে অবস্থান করে। আচ্ছা, তাহলে ভূত্বকে যেহেতু অবস্থান করে, তাই আমি এদেরকে কি বলি? মৃত্তিকা। এবং এদের অক্সাইড হাইড্রোক্সাইড গুলো কি ক্ষারীয় প্রকৃতির হয়, তাই কি বলি? ক্ষারীয় মৃত্তিকা। তাই এই মৌলগুলোর নাম কি? ক্ষারীয় মৃত্তিকা। যেহেতু প্রত্যেকে ধাতু, তাই কি? ধাতু। ঠিক আছে? কে কে আছে? বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, তাই তো? তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। লাস্টে আম পাচ্ছি। আম পেলেই কি হবে? আম পাতা জোড়া জোড়া না, ওইসব না, কি? ধাতু। তাহলে আমাদের নামের শেষে যদি থাকে আম, তাহলে কি হবে? অবশ্যই কিন্তু সেটা ধাতু হবে। যদি আমাদের জিঙ্ক বলি, যদি বলি কোবাল্ট, যদি বলি ম্যাঙ্গানিজ, তাহলে এদের কিন্তু নামের শেষে আম নেই, তবুও কিন্তু কিন্তু এটা আমাদের ধাতু। আচ্ছা, অনেকে বলতে পারো দাদা টাংস্টেন বলনি। টাংস্টেনের নাম হচ্ছে উলফ্রাম, তাই জন্য তার চিহ্ন হচ্ছে ডাব্লু। তাহলে আমি কিন্তু এই যে আমের কনসেপ্টটা বলছি, সেই হিসেবে পটাশিয়ামকে আমরা কি ধরি? কে। তাহলে কে কি? আমাদের পটাশিয়াম। অনেকে বলতে পারো লোহা তো আয়রন, তাহলে লোহা কি? ফেরাম, তাই জন্য আমি কি? Fe বলি। তাহলে এরকম ভাবে আমি কিন্তু তাদের যে চিহ্ন, সেই চিহ্নের ফুল ফর্ম হিসেবে আমি কিন্তু এটা বলছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট লাইন কি লেখা আছে? যে এদের সর্ববহিস্থ কক্ষে দুটো করে ইলেকট্রন থাকে। চেক করে দেখো। আমি বলছি বেরিলিয়াম। বেরিলিয়াম কত? 4। তাহলে কত হবে? 2,2। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো। আচ্ছা, যদি বলি আমি বেরিলিয়ামের পর কি আমাদের ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত? আমাদের 12। তাহলে কত হবে? 2,8। তাহলে 10 হলো, তারপর কি 2, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন হলো? দুটো। যদি বলি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কত? 20। তাহলে কত হবে? 2,8। তাহলে 8, সরি 10, তারপর 8, 18, তারপর কি আমাদের 2, তাহলে হলো 20। তাহলে কত হলো? শেষ কক্ষে দুটো করে ইলেকট্রন। তাহলে আমি কি বলবো? বেরিলিয়াম আমার কি হবে? Be+2। ম্যাগনেসিয়াম কি বলবো? আমাদের Mg+2। কেন? আর শেষ কক্ষে ইলেকট্রন কত? দুটো। তাহলে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি আমাদের 4 থেকে ছোট হয় তাহলে তাই বসাই এবং প্লাস চিহ্ন দিই। ক্যালসিয়ামও কি হবে? আমাদের Ca+2 তে ভাঙবে। ব্যাস, তাহলে এগুলোই কি আমাদের কনসেপ্ট। আর এগুলোই কি আমি আগে ভালো করে বুঝিয়ে নিয়েছি কোথায়? আমাদের ইলেকট্রন বিন্যাসে। তাই বলেছিলাম যে এই চ্যাপ্টার গুলো, মানে এই পয়েন্ট গুলো যখন আমরা পড়তে আসবো তখন আমাদের ইলেকট্রন বিন্যাসের কনসেপ্ট কিন্তু কাজে লাগবে। বোঝা গেল? ব্যাস, তাহলে আমি কি বলবো? যে এটা +2 ক্যাটায়ন তৈরি করে থাকে এবং জলের সাথে বিক্রিয়া করলে কি করে? আমরা ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস কিন্তু এরা উত্তপ্ত করে। তাহলে রিঅ্যাকশন গুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, 1 সেকেন্ড, আমি এদের রিয়াকশনের জন্য একটা পেজ ইনসার্ট করতে হবে আমাকে। হ্যাঁ, আমি যখন এদের রিয়াকশন গুলো লিখছি না, তো আমি বলবো যে বেরিলিয়ামের সাথে আমি যদি জলের বিক্রিয়া ঘটাতে যাই তাহলে এটা কিন্তু আমাদের বিক্রিয়া করবে না, কোনো মতেই করবে না। জল আমি ঠান্ডা নিই, গরম নিই, কিছু নিই, যাই হোক করবে না। ঠিক আছে? যদি আমি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করি, বেটা মাঙ্গে, তাহলে এরপরেই কি আছে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম তখনই বিক্রিয়া করে যখন জলটা আমাদের উষ্ণ হবে বা স্টিম হবে। তাহলে আমি বলতে পারি যে আমাদের হট ওয়াটার, জলটা আমাদের উষ্ণ হতে হবে, অথবা আমরা বলতে পারি যে আমাদের স্টিম হতে হবে। স্টিম মানে কি? আমাদের উষ্ণ যে জল, জলীয় বাষ্প। ঠিক আছে? তাহলে এর সাথে আমি যদি ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ঘটাই তাহলেই কিন্তু আমাদের এরা কি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তাহলে তখন কিন্তু তৈরি হবে আমাদের MgO।
সাথে কি হবে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম কি আমাদের সলিড, হট ওয়াটার তাহলে ওটা কি হতে পারে, আমরা যদি স্টিম কল্পনা করি তাহলে আমি কি বলবো, ওটাকে গ্যাসিয়াস বলবো। এবং আমি যদি এমজিও বলি তাহলে এটা আমাদের সলিডে আসে, এটাও কি আমাদের গ্যাসিয়াসে আসে, তাহলে এটা কি আমাদের উড়ে যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল কি আমাদের ম্যাগনেসিয়ামের জন্য। এবার যদি আমি বলি আমাদের ক্যালসিয়ামের জন্য, তাহলে ক্যালসিয়াম বা স্ট্রংসিয়াম বা আমাদের বেরিয়াম, এদের সাথে কাকে বিক্রিয়া করাতে হয়, তাদের সাথে কিন্তু আমাদেরকে করাতে হয় কোল্ড ওয়াটার অর্থাৎ ঠান্ডা জল। তাহলে আমি কি বলবো, যে এদের সাথে কিন্তু আমাদের কোল্ড ওয়াটারের বিক্রিয়া করাতে হয়। কিন্তু এরা যখন জলের সাথে বিক্রিয়া করে তখন কি করে, এরা হাইড্রক্সাইড তৈরি করে। তাহলে ধরো আমি ক্যালসিয়ামের জন্য বলছি, আমি এখানে ক্যালসিয়ামের জন্য লিখছি, বাকিদের জন্যও কিন্তু একই হবে। তাহলে আমি কি বলবো, যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কি OH, তাহলে CaOH তৈরি হবে এবং সাথে কি হবে, আমাদের হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। বোঝা গেল। তাহলে এই যে CaOH এটা কিন্তু আমাদের অ্যাকুয়া স্টেটে থাকে, ঠিক আছে, কোল্ড ওয়াটার দিচ্ছি তো, ঠিক আছে, তাহলে এটা লিকুইড স্টেটে আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার এরকম হয়। যদি স্ট্রংসিয়াম বলি তাহলে এখানে কিছু নেই, এখানে স্ট্রংসিয়াম বসিয়ে দেবে। যদি বেরিয়াম বেরিয়াম বলি তাহলে কি এখানে বেরিয়াম বসিয়ে দেবে। আচ্ছা, আমি কি বললাম, রেডিয়ামের কথা কিন্তু আমি এখানে বললাম, তাহলে বললাম না। তাহলে এই যে শেষে আমাদের রেডিয়াম রয়েছে, এই রেডিয়ামটা কি, রেডিয়ামটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তাহলে আমি কি বলবো, যে এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে যদি বলে যে একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও, তাহলে আমি কি বলবো, রেডিয়াম বা ঠিক আছে। এখানে টাই মুছে আছে, তাই আমি এটা আরেকবার করে দিই। তাহলে এই যে আমাদের রেডিয়াম এটা কি আমাদের তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বোঝা গেল। আচ্ছা, এবার যদি আমি এদের অক্সাইড কি করে তৈরি হয় বলতে চাই না, তাহলে আমি একটা জিনিস শেখাতে পারবো, যেটা হচ্ছে এদের ক্রিস ক্রস মেথডটা, তখন যেরকম শিখেছিলাম। তো অক্সাইড মানে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাই তো, তাহলে O2 এর সাথে বিক্রিয়া করবে। আচ্ছা, আমি ধরি বেরিলিয়ামের সাথে বিক্রিয়া করাচ্ছি, তাহলে বেরিলিয়াম কিসে ভাঙবে, বেরিলিয়াম ভাঙবে আমাদের Be+2 তে। অক্সিজেন কিসে ভাঙবে, O-2 তে। এবার দেখো, তাহলে আমি কি বলেছি, বেরিলিয়ামের যে আধানটা আছে, যে চার্জটা আছে, সেই সংখ্যাটা আমাদের অক্সিজেনের কাছে যাবে, আর অক্সিজেনের যেটা আছে সেটা কি হবে, বেরিলিয়ামের কাছে আসবে। তাহলে কি হচ্ছে, Be2O2, তার মানে কি হয়েছে, দেখো 2 2 কেটে গিয়ে BeO, তার মানে তৈরি করে দেবে কি, তৈরি করে দেবে BeO। বোঝা গেল। আচ্ছা, যদি এটা ম্যাগনেসিয়ামের জন্য বলি, একই গল্প হবে। তাহলে আমি বলতে পারি যে এখানে কি আমাদের ম্যাগনেসিয়াম, তার সাথে হচ্ছে আমাদের অক্সিজেন, তাহলে কি তৈরি হবে, দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে কি Mg+2, অক্সিজেন হচ্ছে O-2, তাহলে কি হবে, ম্যাগনেসিয়ামের কাছে অক্সিজেনটা আসবে অর্থাৎ 2, এবং এই যে ম্যাগনেসিয়ামের 2 ছিল সেটা কি অক্সিজেনের কাছে যাবে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কি তৈরি হবে, আমাদের MgO। তাহলে এরকম ভাবেই কি আমাদের প্রত্যেকটা যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে তাদের MO, দেখো এখানে কি মেটাল এবং অক্সাইড, তাহলে MO ফর্মে কি আমাদের অক্সাইড গুলো তৈরি হতে পারবে। বোঝা গেল। ক্যালসিয়ামের জন্য কি হবে, ক্যালসিয়ামের জন্য আমি বলতে পারি যে ক্যালসিয়াম তার সাথে অক্সিজেন, তাহলে কি তৈরি হচ্ছে, দেখো CaO। বোঝা গেল। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি। আচ্ছা, যদি বিক্রিয়া ব্যালেন্স করতে হয় তাহলে আমি কি করব, দেখো এখানে 2 বসিয়ে দিই, এখানে 2 বসিয়ে দিই, এখানে 2 বসিয়ে দিই, এখানে 2 বসিয়ে দিই, চেক করে দেখো, তাহলে কিন্তু সব ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, কেন 2 বসাতে হচ্ছিল, দেখো এদিকে দুটো অক্সিজেন, তাহলে দুটো অক্সিজেন যখন আমি যুক্ত করছি, একটা অক্সিজেন পেতে পারি, আর একটা অক্সিজেন কি মামা বাড়িতে ঘুরতে গেল, হবে না। তাই কি আমি এখানে 2 বসালাম, কিন্তু 2 বসালে কি এখানে বেরিলিয়াম দুটো হয়ে যাচ্ছিল, তাই আমি আবার কিন্তু এখানেও 2 বসিয়ে দিলাম। বোঝা গেল। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা হিট এন্ড ট্রায়াল মেথডের মাধ্যমে আমরা বিক্রিয়া ব্যালেন্স করি। এবার এই যে ক্রিস ক্রস মেথডটা, এটা বোঝার জন্য আমরা একটা ভালো কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে আমাদের অক্সিজেনের বিক্রিয়া করিয়ে দিই, তাই তো। এবার দেখো, আমাদের যখন অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করতে হবে, অ্যালুমিনিয়াম কিসে ভাঙবে, Al+3, অক্সিজেন কিসে ভাঙবে, O-2। তাহলে এবার যদি এর বিক্রিয়া করতে যাই, তাহলে আমি কি বলতে পারি, যে এই +3টা কি যাবে, অক্সিজেনের কাছে যাবে, তাহলে O3 হয়ে যাবে। আর এই যে -2টা আছে, এই 2টা কার কাছে যাবে, এই 2টা যাবে আমাদের Al এর কাছে। তাহলে তৈরি কি হবে, তৈরি হবে তাহলে কিন্তু আমাদের Al2O3, তাহলে এখানে কি তৈরি হচ্ছে, Al2O3। বোঝা গেল। তাহলে এইটা কিন্তু আমাদের ছিল কনসেপ্ট, যেটা ক্রিস ক্রস মেথডে আমরা বোঝাতে চাই। কেন এখানে ভালো বুঝতে পারলে, কারণ এখানে কিন্তু আমাদের চার্জটাই ডিফারেন্ট ছিল। বোঝা গেল। এবার বলতেই পারো যে এখানে তো আমাদের রিঅ্যাকশনটা ব্যালেন্স নেই, তাহলে ব্যালেন্স করি। দেখো এখানে অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন 2টো, হবে না। তাহলে একটা কাজ করবে, উল্টো সংখ্যা দিয়ে গুণ করে দেবে। দেখো এখানে অক্সিজেন 2টো আছে তো, আর এখানে 3টে আছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো। কিন্তু সমস্যা হচ্ছে, এখানে যখন 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দুগুণই 4টে অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে, এখানে তো একটা অ্যালুমিনিয়াম, তাহলে কি করবো, এখানে 4 বসিয়ে দেবো, ব্যাস, তাহলে কিন্তু আমাদের এই বিক্রিয়াটা সলভ হয়ে গেল। বোঝা গেল। তাহলে এক তরফা আমি কিন্তু ক্রিস ক্রস মেথডটাও বুঝে গেলাম, আবার বিক্রিয়া ব্যালেন্স করাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে শিখে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে আমাদের সন্ধিগত মৌল এবং মুদ্রা ধাতু সম্পর্কে। দেখো, সন্ধিগত মৌল কাদেরকে বলবো আমরা, আমাদের ডি ব্লক মৌলদের। শুধুমাত্র এক্সেপশন কি, এক্সেপশন হচ্ছে আমাদের ZnCdHg। ZnCdHg হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, কিন্তু সন্ধিগত মৌল নয়। কেন সন্ধিগত মৌল নয় সেটা আমি হালকা করে বুঝিয়ে দিচ্ছি। এটা যদি এখন না বুঝতে পারো তাহলে ভুলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো, আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করছি না, ওই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু পরবর্তীকালে আমরা কাজে লাগাতে পারবো না, কারণ ওই যে নিয়মটা, যে 2 তারপর 8 8 করে ভরবো, এটা আমরা শুধুমাত্র কিন্তু ক্যালসিয়াম অবধিই কাজে লাগাতে পারি, তারপর আর কাজে লাগাতে পারবো না। তাহলে তখন কি করতে হয়, তখন আমাদের কোয়ান্টাম নাম্বার চলে আসে। তখন কি করি আমরা,
1s এ প্রথমে ইলেকট্রন ভরি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অরবিটাল, ঠিক আছে? অরবিটাল কি, সাবশেল কি, শেল কি, আমাদের তার মধ্যে বিভিন্ন যে ওরিয়েন্টেশন থাকবে সেগুলো কেমন ভাবে হবে, সেগুলো কি সব আমরা অ্যাটমিক স্ট্রাকচারে গিয়ে পড়বো, এখন না। তাই এখন কিউরিওসিটি লাগলেও এখন কিন্তু নিজেদের সিলেবাসের উপর স্টিক করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো প্রথমে আসে 1s, এটা একটা অরবিটাল, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর আমাদের 3p, তারপর আমাদের 4s, তারপর আমাদের কি 3d। যেরকম ভাবছিল না প্রথমে কে কক্ষ ভরি, তারপর এল কক্ষ, তারপর এম কক্ষ, সেরকম ভাবেই ভাবো যে আমরা এবার কিন্তু অরবিটালে ইলেকট্রন ভরছি। এবার আমি একটা কথা বলছি যে আমাদের যদি এস অরবিটাল হয়ে থাকে তাহলে আমরা দুটো ইলেকট্রন ভরবো, যদি পি অরবিটাল হয়ে থাকে তাহলে আমরা 6টা ইলেকট্রন ভরবো, যদি ডি অরবিটাল হয়ে থাকে তাহলে আমরা ভরবো 10টা ইলেকট্রন, এবং যদি আমাদের এফ অরবিটাল আসে তাহলে আমরা ভরবো 14টা ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি স্ক্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, তাহলে স্ক্যানাডিয়ামের কত 21, তাহলে দেখো 1s2, 2s2, তারপর কি 2p6, তারপর কি আমাদের 3s2, তারপর হচ্ছে আমাদের 3p6, তারপর 4s2, এই অবধি কাউন্ট করে দেখো আমাদের 20 আসছে, তারপর কি 3d1, টোটাল যোগ করে দেখো আমাদের কত আসবে, 21 আসবে। তাহলে দেখো 2 2 এ 4, তারপর 6 হচ্ছে 10, তারপর 12, তারপর 18, তারপর 20, তারপর 21, দেখো আমাদের কিন্তু আমি 21 পেয়ে গেলাম। তাহলে আমি যেরকম ভাবে 2 8 8 করে ভাঙাচ্ছিলাম না, এবার ভাবো যে আমরা এরকম ভাবেই কিন্তু এটাকে ভাঙাবো, শুধু আমরা এবার কোয়ান্টাম নাম্বারে ভাঙাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে আমি একটা কথা বলছি যে দেখো ডি, ডি এর ভাবো যে 5টা করে ঘর থাকে, কি বললাম, ডি এর 5টা করে ঘর থাকে, আর প্রত্যেকটা ঘরে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, কি বললাম, প্রত্যেকটা ঘরে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। কিন্তু ডি এর কাছে কটা ইলেকট্রন আছে, ডি এর কাছে আছে মাত্র একটা ইলেকট্রন, তাহলে একটা ঘরে একটা ইলেকট্রন থাকবে, দুটো করে ইলেকট্রন থাকবে তো প্রশ্ন থাকছেই না। তাহলে এরকম কন্ডিশনকে, যখন ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল থাকবে, তখন আমরা বলি একে আনপেয়ার্ড কন্ডিশন, অর্থাৎ এর যে ডি অরবিটাল আছে তার এখানে আমাদের একটা আনপেয়ার্ড ইলেকট্রন আমি পাচ্ছি, আর যখন আমি আনপেয়ার্ড ইলেকট্রন পাবো ডি সাবশেলে, ডি অরবিটালে, তখন আমি বলতে পারি যে এটা কিন্তু আমাদের একটা সন্ধিগত মৌল। কিন্তু আমি যদি এটা জিঙ্কের জন্য বার করতে চাই, জিঙ্কের জন্য করলে কি হবে দেখো, জিঙ্ক হচ্ছে আমাদের 30, তাহলে কত আসছে আমাদের 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, কারণ কি এর হচ্ছে আমাদের 30 পরমাণু ক্রমাঙ্ক। তাহলে যোগ করে দেখো 2 2 এ 4, 6 এ 10, তারপর 12, 18, 20, 10, 30। তাহলে আমি যদি এখন ডি এর ঘরটা ভাঙতে যাই, তাহলে ডি এর কি 5টা ঘর আছে বললাম, তাহলে এরকম ভাবে ডি এর 5টা ঘর করি, 10টা আছে, তাহলে কি করতে হবে দেখো, প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের মিঙ্গেল মিঙ্গেল ইলেকট্রন গুলো রয়েছে। তাহলে এখানে কি আমাদের সমস্ত ইলেকট্রন গুলো পেয়ার্ড রয়েছে? হ্যাঁ, তাহলে আমাদের যে ডি অরবিটালের ইলেকট্রন গুলো তারা কি প্রত্যেকে পেয়ার্ড রয়েছে। তাহলে কি আমি একে সন্ধিগত মৌল বলতে পারবো? পারবো না। আর একটা কন্ডিশন আছে, যদি এর কোনো এক্সাইটেড স্টেট, যেটা স্টেবল এক্সাইটেড স্টেট, তাতে গিয়ে আমি এরকম আনপেয়ার্ড পাই, মানে তখন গিয়ে এদেরকে আমি সিঙ্গেল পাই, তাহলেও চলবে। তা আমি একটা কাজ করলাম যে জিঙ্কের স্টেবল ইলেকট্রনিক স্টেট খুঁজলাম, যেটা হচ্ছে আমাদের Zn+2। তার মানে কি হবে আমাদের এই ক্ষেত্রে, এবার +2 মানে কি, +2 মানে হচ্ছে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া। কোথা থেকে বেরোবে? শেষ যে আমাদের শেলটা রয়েছে তার থেকে বেরোবে। তাহলে আমাদের শেষ শেল কোনটা, কক্ষ কোনটা, দেখো এই যে 4, এটা আমাদের সব থেকে বাইরের শেল। প্রথমে থাকে n=1, তারপর n=2, তারপর n=3, তারপর n=4। ইলেকট্রন ফিলিং এর অর্ডার আলাদা, আর বেরোনোর অর্ডার হচ্ছে আলাদা। বেরোনোর অর্ডার কার উপর ডিপেন্ড করে, যে আমাদের কোন কক্ষটা সব থেকে বাইরে আছে, সর্ববহিস্থ কক্ষের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে আমাদের 4s2 এর এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন আমাদের বেরিয়ে যাবে। তাহলে পড়ে রইলো কি, বাকি সমস্তটা পড়ে রইলো, এইটুকু পড়ে রইলো, আর পড়ে রইলো হচ্ছে আমাদের 3d10। তাহলে এই যে 3d10, এই ডি কক্ষ কি, এই যে ডি সাবশেলটা আছে আমাদের, এর মধ্যে আমাদের যে 5টা ঘর আছে, তাহলে এখানেও কি আমাদের দুটো দুটো করে সেই কিন্তু ইলেকট্রন রয়েই যাচ্ছে। তাহলে এখনো কি এরা সিঙ্গেল পেলাম না, বরং এখনো কিন্তু আমি পেয়ার্ড ইলেকট্রনসই পেলাম। তাহলে জিঙ্কের ক্ষেত্রে আমি তার ভূমিস্তর অবস্থা বা আমাদের দ্বিতীয় উত্তেজিত অবস্থাতেও কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম না, বা কোনো সিঙ্গেল ইলেকট্রন পেলাম না। তাহলে যদি আমি সিঙ্গেল ইলেকট্রন না পাই, তাহলে তাদেরকে আমি বলতে পারবো না যে তারা ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট কি করে, তীব্র তড়িৎ ধনাত্মক এস ব্লক এবং তীব্র তড়িৎ ঋণাত্মক পি ব্লক, এদের মাঝখানে একটা ব্রিজের কাজ করে, ঘটকের কাজ করে, এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। তাহলে কেউ যদি নিজে সিঙ্গেলই না হয়, তাহলে কি আমাদের সংযোগ স্থাপন করতে পারবে, ঘটকের কাজ করতে পারবে? পারবে না। তাই আমি বলছি যে এরা কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয়, এরা কিন্তু মাঝখানে ওই সংযোজনের যে যে লজিক দিয়ে আমি ট্রানজিশন এলিমেন্ট বলি, সেই ট্রানজিশন এলিমেন্ট নয়। এবার এই ঘটকের কনসেপ্টটা যেটা বললাম, এটার সাথে আমাদের কোনো লজিকের মিল নেই, এটা জাস্ট মনে রাখার জন্য আমি বললাম, ঠিক আছে? আচ্ছা, ট্রানজিশন এলিমেন্ট কেন বলি, সেটা কিন্তু এই লজিকেই খাটে, যে আমাদের এই দুটো যে বিপরীত ধনাত্মকতার মৌলগুলো তাদের মাঝখানে রয়েছে, তাদের মধ্যে সংযোগ স্থাপন করছে বলতে পারো কাইন্ড অফ, তাই তাদেরকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে আমাদের ট্রানজিশন এলিমেন্ট, এদের মধ্যে একটা ট্রানজিশন তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমাদের কি কি ছিল, এরপর ছিল হচ্ছে, আচ্ছা আরো কিছু বাদ ছিল আমাদের, সেটা কি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ 11।
এবার দেখো যে গ্রুপ 11টা আমাদের আছে না, এই গ্রুপ 11-র মধ্যে থাকে হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কি আমাদের কপার, আর্জেন্টাম আর অরাম। কপার মানে কি তামা, আর্জেন্টাম মানে কি রূপা, অরাম মানে কি সোনা। কেউ যদি না জেনে থাকো তাহলে লিখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা মুদ্রা ধাতু বলতে পারি বা নিষ্ক্রিয় ধাতু বলতে পারি। এরা সন্ধিগত মৌলও বটে, কারণ এরা তো সেই গ্রুপ 11তে থাকছে, তাহলে 3 থেকে 12-র মধ্যেই পড়ছে, তাহলে এরা সন্ধিগত মৌলও বলতে পারি, এরা ডি ব্লক মৌলও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর একটা জিনিস কি, যে আমাদের পারদ এটা এমন একমাত্র সন্ধিগত মৌল যেটা কিন্তু আমাদের তরল, বাদ বাকি প্রত্যেকে কিন্তু আমাদের কঠিন। তাহলে জিঙ্ক হোক, ক্যাডমিয়াম হোক, লোহা হোক, কপার হোক, তামা হোক, যে যাই হোক না কেন, যদি সে আমাদের ডি ব্লক মৌল হয়ে থাকে, সন্ধিগত মৌল হয়ে থাকে, তাহলে তারা কিন্তু আমাদের কঠিন হবে, কঠিন ধাতু হবে। কিন্তু আমাদের পারদ এমন একমাত্র ধাতু যে কিন্তু তরল। তাহলে আমাদের প্রশ্ন করতে পারে যে এমন একটা তরল ধাতুর উদাহরণ দাও, তাহলে একমাত্র তরল ধাতুর উদাহরণ কি আমাদের পারদ। তাছাড়া আমাদের জার্মেনিয়াম থাকে, ঠিক আছে, বাট সেগুলো আমরা কনসিডার করছি না। ঠিক আছে, কারণ ওগুলোর জন্য একটু সামান্য বেশি টেম্পারেচার লাগে। রুম টেম্পারেচারে আমাদের পারদটাই কিন্তু একদম ভালোভাবে তরল ধাতু হিসেবে অ্যাক্ট করে। ঠিক আছে, আচ্ছা। আর ব্রোমিন হচ্ছে তরল অধাতু, তাই ওটা আলাদা। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ 15 নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌল মানে কি? নিক্টোজেন মানে হচ্ছে আমাদের শ্বাসরোধকারী মৌল। তাহলে নিক্টোজেন মানে কি? নিক্টোজেন মানে হচ্ছে আমাদের শ্বাসরোধকারী মৌল, শ্বাসরোধকারী মৌল। তাহলে আমাদের এই নিক্টোজেনদের ক্ষেত্রে বের করে করে দেখো, নাইট্রোজেন কি আমাদের 7, তাহলে কত হবে 2,5। তাহলে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 5টা। বাদ বাকিদের ক্ষেত্রেও একই থাকবে। ঠিক আছে, তাই এদের যোজ্যতা কত হবে? 5। তার মানে কি 4 থেকে বড়, তাহলে 8 থেকে বিয়োগ করবো, তাহলে 8 থেকে বিয়োগ করলে কত আসে? 3, আর বিয়োগ করলে মাইনাস চিহ্ন বসাবো, তাহলে যোজ্যতা কত হবে আমাদের? -3। ব্যাস, এই একই লজিকে বাকিদের ক্ষেত্রেও কিন্তু তোমরা সমস্ত কিছু নিজের থেকেই বুঝতে পারবে। তাহলে আমাদের যে চ্যালকোজেন সেটা কি? ও স্টাইলসে তেল পলিশ। তাহলে কি হবে? চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক গঠনকারী, কারণ এদের অনেক ধাতুগুলোই কিন্তু প্রকৃতিতে অক্সাইড বা সালফাইড হিসেবে থাকে। এদের যোজ্যতা কত হবে আমাদের? -2। কেন? কারণ এদের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন থাকবে। তাহলে নিজে থেকে এবার বানিয়ে লিখতে পারবে। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে আমাদের 8, তাহলে কত? 2,6। তার মানে এদের যে প্রত্যেকটা মৌল, প্রত্যেকটা মৌলেরই কিন্তু শেষ কক্ষে 6টা করে ইলেকট্রন পাবো। একটা গ্রুপে প্রথম মৌলের যদি আমি দেখতে পাই যে এর 6টা করে ইলেকট্রন আছে, তাহলে বাদ বাকিদেরও কিন্তু আমি কি বলতে পারবো যে বাদ বাকিদেরও 6টা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, আচ্ছা। যোজ্যতাও কি? প্রত্যেকের -2। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের হ্যালোজেন শ্রেণী গ্রুপ 17। এটা একমাত্র শ্রেণী, এটা একমাত্র শ্রেণী যেখানে আমাদের সলিড, লিকুইড এবং গ্যাস 3 দশাই কিন্তু উপস্থিত। 3 দশা উপস্থিত, 3 দশাই উপস্থিত। কিরকম? দেখো, আমি যদি একটা পেজ ইনসার্ট করি, পেজ ইনসার্ট করে আমি লিখতে চাই, তাহলে আমি বলতে পারি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে, এই যে ফ্লুরিন, ক্লোরিন এরা কি হিসেবে থাকে? এরা কিন্তু আমাদের গ্যাসীয় ফর্মে থাকে। এই যে ব্রোমিন এটা কি? এটা হচ্ছে আমাদের তরল ফর্মে থাকে। এবং আয়োডিন এটা কি? এটা হচ্ছে আমাদের কিন্তু কঠিন ফর্মে থাকে। অ্যাস্টাটিন আমাদের রেডিও অ্যাক্টিভ, অ্যাস্টাটিনের কথা আমরা বলবো না। তাহলে এখানে আমাদের গ্যাসিয়াসও পাচ্ছি আমি, তরলও পাচ্ছি, কঠিনও পাচ্ছি। এটা একমাত্র শ্রেণী গ্রুপ 17। এরা কি? এরা হচ্ছে আমাদের গ্রুপ 17, যেখানে কিন্তু আমি সলিড, লিকুইড, গ্যাসিয়াস প্রত্যেকটা মৌলকে কিন্তু খুঁজে পাবো এখানে। বোঝা গেল আমার কথাটা? ব্যাস, তাহলে এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে যে এমন কোন শ্রেণী আছে যে শ্রেণীতে আমাদের প্রত্যেকটা ভৌত ধর্মের মৌল উপস্থিত। ঠিক আছে, আচ্ছা। যে আমাদের হ্যালোজেন আছে তাদের কি? বাইরের কক্ষে 7টা করে ইলেকট্রন থাকে। করে দেখো, ফ্লুরিন কি আমাদের 9, তাহলে কত হবে? 2,7। তাহলে 7টা করে ইলেকট্রন, আর 7টা করে ইলেকট্রন থাকলে কত হবে? যোজ্যতা -1 হবে। কি বলেছিলাম? যে আমাদের যদি ইলেকট্রন বিন্যাস ক্লিয়ার থাকে তাহলে এগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। ভালো কথা। আচ্ছা, এরপর বলছি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে পারি যে আমি যদি হিলিয়ামের কথা বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2, এর কত 10, এর কত 18, এর কত আমাদের 36, এর কত 54, আর এর কত 86। এটা আমরা মনে রাখবো পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে, জেড এবং তার মৌলগুলো। আচ্ছা, এবার যদি আমি এর ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কত হবে? 2, এর করলে কত হবে? 2,8, এর করলে কত হবে? 2,8,8। ঠিক আছে, এরকম ভাবে কি এদের আসছে। এবার এদের প্রত্যেকটা মৌলের কি হবে? শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকবে। এর আগে কি থাকবে আমি জানি না, কিন্তু শেষ কক্ষে কিন্তু আমাদের 8টা করেই ইলেকট্রন পাবো। তাহলে কি বলতে পারি? যে শেষ কক্ষে আমাদের 8টা করেই ইলেকট্রন পাবো। একমাত্র এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে আমাদের হিলিয়াম। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এক্সেপশন। তাহলে আমাদের প্রত্যেকটা নোবেল গ্যাসের শেষ কক্ষে কটা করে ইলেকট্রন থাকে? আমাদের কিন্তু শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। কি বলবো? যে আমাদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 8টা। তাহলে আমাদের যোজ্যতা কত হবে? দেখো, আমাদের যে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা সেটা কত? 8। 4 থেকে বড়, তাহলে কি করব? 8 থেকে 8 বিয়োগ করবো, তাহলে কত হবে? যোজ্যতা 0। অর্থাৎ এরা কিন্তু অন্য কারোর সাথে যুক্ত হয় না। যোজ্যতা মানে কি? কতজনের সাথে যুক্ত হতে পারে বুঝবো আমরা ডিটেলসে পরের লেকচারে, মানে পরের চ্যাপ্টারের লেকচারে। ঠিক আছে, তো তখন আমরা দেখবো যে আমাদের যোজ্যতার অ্যাকচুয়াল মিনিং কি, সমযোজ্যতা কি, আয়নীয় যোজ্যতা কি, এগুলো তখন দেখবো। ঠিক আছে, তো যোজ্যতা 0 মানে কি? কারোর সাথে কিন্তু সে বন্ডিং করতে যাচ্ছে না, কারোর সাথে সে যৌগ গঠন করতে যাচ্ছে না। এরা কিন্তু একাই 100, এরা একাই থাকতে পারে।
এবার হিলিয়ামের কেসটা কি, হিলিয়ামের কাছে তো রয়েছেই মাত্র দুটো ইলেকট্রন, তাই কি তার মাত্র একটাই কক্ষ, কে কক্ষ, সেটাও আমাদের ফুললি ফিল্ড, ঠিক আছে, তাই কিন্তু সে স্টেবল হয়। তাহলে এরা প্রত্যেকেই কি, এরা প্রত্যেকেই হাইলি স্টেবল, এরা প্রত্যেকেই কি হাইলি স্টেবল, তাই এদের কিন্তু কোনো চিন্তা নেই, এরা নিজেরাই একা একা থাকতে চায়, বরং বাকি প্রত্যেকে কিন্তু এর মতো হতে চায়। যেরকম আমরা সবাই ভাবি না যে আমাদের সবার পাড়ায় একজন বিশাল বড় লোক আছে, তার লাইফস্টাইল খুব ভালো, আমরা সবাই মনে করি যে সে তো একাই চলতে পারে, আমিও তার মতো হতে চাই, বা অনেকে ভাবে আমি হয়তো মুকেশ আম্বানির মতো হতে চাই। তাহলে আমরা সবসময় মনে করি যে তারা আইডিয়াল, তাদের কাছে সব হ্যাপিনেস রয়েছে, তারা একদম স্টেবল, তো আমরাও তাদের মতো হতে চাইছি, বা কারণ অন্য কোনো গুণ দেখেও আমি তাদের মতো হতে চাইছি। তাহলে আমরা প্রত্যেকে কি করি, সবসময় স্টেবিলিটি চেস করি, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা মৌলও কি করবে, আমাদের স্টেবিলিটি চেস করবে এবং আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার চেষ্টা করবে, যে চেষ্টার থেকেই কিন্তু আমাদের বন্ধন গঠন করবে, যেটা আমাদের পরের চ্যাপ্টার। বোঝা গেল? তো তখন আমরা ডিটেলসে এই জিনিসটাকে কিন্তু আবার কাম ব্যাক করবো। আচ্ছা, তাহলে এখন আমি কি বলবো, যে এদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য এরা কিন্তু রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়, অর্থাৎ কারোর সাথে কোনো বন্ধন বন্ধন গঠন করে না, কোনো যৌগ গঠন করে না। এদের সর্ববহিস্থ কক্ষে কি 8টা করে ইলেকট্রন থাকে, ব্যতিক্রম কি আমাদের হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু 2টো করে ইলেকট্রন থাকে। বোঝা গেল? ব্যাস, তাহলে এটা কি হয়ে গেল আমাদের গ্রুপ 17 ক্ষেত্রে, আর এটা হয়ে গেল আমাদের গ্রুপ 18 জন্য। ঠিক আছে, এটা কি আমাদের গ্রুপ 18 জন্য, আর আগের যে পিপিটিটা আমি লিখেছিলাম সেটা কি আমাদের গ্রুপ 17 জন্য ছিল। ব্যাস, তাহলে এবার আমাদের পর্যায় সারণীর আর কিছু বিশেষ টপিক পড়ে রইলো, কি কি? এক তো হচ্ছে আমাদের ধাতু গল্প, ধাতু গল্প আমি অলরেডি বলেছিলাম, যারা আমাদের ধাতু এবং অধাতু উভয় প্রকার মৌলের কি ধর্ম দেখাতে পারে, যেরকম কি আমাদের আর্সেনিক, অ্যান্টিমনি। দেখো আমাদের যখন আমরা পর্যায় সারণী দেখতে যাই না, পর্যায় সারণীতে আমি একটা সিঁড়ির মতো ধাপ গঠন করতে পারি। দেখো আমি এখানে একটা সিঁড়ি গঠন করলাম এরকম ভাবে, আমি এখানে এরকম ভাবে একটা সিঁড়ি গঠন করলাম, ঠিক আছে। এই সিঁড়ির, এই যে আমাদের বোরন, এই সিঁড়ির আশেপাশে যারা আছে, ঠিক আছে, দেখো এই সিঁড়ির আশেপাশে যারা আছে, এরা হচ্ছে আমাদের কি এমন মৌল যারা কিন্তু আমাদের ধাতু কল্পের মতো আচরণ করে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ধাতু কল্পের উদাহরণ, যেগুলো আমি বক্স করে দিলাম, দেখো এখানে লেখাও আছে, এই যে মেটালয়েডস, ঠিক আছে, এই কালি দিয়ে যেগুলো আছে স্লেট কালারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে আমি কোনটা এক্সাম্পল দেবো যখন আমাদের পরীক্ষা দেবে, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল, ইউরেনিয়াম উত্তর মানে ইউরেনিয়াম উত্তর মৌল, অর্থাৎ ইউরেনিয়ামের পরবর্তী মৌল। তাহলে ইউরেনিয়াম হচ্ছে এমন একটা মৌল যার পারমাণবিক ক্রমাঙ্ক কত, আমাদের 92। তাহলে 92 এর পরের মৌলগুলো, অর্থাৎ 93 নম্বরের মৌল, 94 নম্বরের মৌল, তাহলে সেগুলোকে আমরা কি বলছি, ইউরেনিয়াম উত্তর মৌল। এগুলো কি হয়, এগুলো আমাদের কৃত্রিম মৌল হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কৃত্রিম সংশ্লেষণ পরের টপিকে আমাদের কি, কৃত্রিম মৌল মানে যেগুলো মানুষরা কি করছে, ল্যাবরেটরিতে বানাচ্ছে, আমাদের সায়েন্টিস্টরা কি করছে, ল্যাবে গিয়ে এমন কিছু মৌল বানাচ্ছে যেগুলো কিন্তু প্রকৃতিতে আমরা সহজে পাবো না, বা খুবই কম পরিমাণে পাই, বা পাই না, ঠিক আছে। তাহলে তাদেরকে আমরা কৃত্রিম উপায়ে আমাদের পরীক্ষাগারে তৈরি করছি, তাদেরকে আমরা কি বলি, আমাদের কৃত্রিম মৌল বলি। উদাহরণ কি এগুলি, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, আমেরিসিয়াম, ঠিক আছে। ব্যাস, তাহলে এগুলো হয়ে গেল আমাদের পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপ সম্পর্কে আলোচনা। এবার একটা বিশাল ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের দুষ্ট মৌল। হাইড্রোজেন খুব দুষ্টু, কেন? কারণ হাইড্রোজেন এমন একটা পাবলিক যে গ্রুপ 1 এর সাথেও তাল মেলায়, গ্রুপ 17 সাথেও তাল মেলায়। এবার বিজ্ঞানীরা বুঝে পায় না যে তাহলে কোথায় রাখবো, গ্রুপ 1 এ রাখবো না গ্রুপ 17 তে রাখবো। তাই জন্য আমাদের যে মেন্ডেলিভ বিজ্ঞানী ছিলেন, তিনি বললেন যে আমাদের হাইড্রোজেন হচ্ছে রাফ এলিমেন্ট। কি বললেন, যে আমাদের হাইড্রোজেন হচ্ছে আমাদের রাফ এলিমেন্ট বা দুষ্ট মৌল। এই নামটা কে দিল, আমাদের মেন্ডেলিভ দিলেন। কারণ মেন্ডেলিভ আমাদের কিন্তু হাইড্রোজেনকে কোনো জায়গায় ফিক্স ভাবে স্থান দিতে পারছিলেন না, কারণ তিনি দেখছিলেন যে হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য আমাদের গ্রুপ 1 এর সাথে ম্যাচ করছে, আবার কিছু বৈশিষ্ট্য আমাদের গ্রুপ 17 এর সাথে ম্যাচ করছে। তাহলে এই যে তার বৈশিষ্ট্যের একটা মিল, যে কোথায় গ্রুপ 1 এর সাথে মিল পাচ্ছে, কোথায় গ্রুপ 17 এর সাথে মিল পাচ্ছে, কোথায় গ্রুপ 1 এর সাথে অমিল হচ্ছে, কোথায় গ্রুপ 17 এর সাথে অমিল হচ্ছে, এটাই কিন্তু আমাদের এখন লেটেস্ট ডিসকাশন, যেটা কিন্তু আমাদের জন্য পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তোমাদের আর কিছুদিন পরেই ফার্স্ট সেমেটিক পরীক্ষা, এবং ফার্স্ট সেমেটিক পরীক্ষা কিন্তু তোমাদের এই কোশ্চেনটা 2 নাম্বার বা 3 নম্বরে আসার চান্সেস খুব বেশি আছে। তো মন দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে যখন তোমাদের পরীক্ষা আসবে তখন একটু ভাষায় লিখতে হবে, আমি তাই ভাষাটা লিখে এনেছি, যে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত, যে কোথায় রাখবো সেটা আমরা বুঝতে পারি না। এটি দ্বৈত আচরণ করে, কেন? কারণ সে গ্রুপ 11 সাথেও মিল দেখায়, গ্রুপ 17 সাথেও মিল দেখায়, ঠিক আছে। সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়, এরকম একটা কথা আছে না আমাদের চলতি কথায় গ্রাম্য অঞ্চলে। তো সেরকম ব্যাপার, সে গ্রুপ 1 এর সাথে অনেক সিমিলারিটি দেখাচ্ছে, আবার তার সাথে অনেক ডিসিমিলারিটি দেখাচ্ছে, আবার গ্রুপ 17 সাথেও কিন্তু একই আচরণ করছে। তাই জন্য এই দ্বৈত আচরণের জন্য বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি কি হাইড্রোজেনকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন। তবে শেষ কক্ষে যেহেতু একটা করে ইলেকট্রন থাকে, তাই সাধারণত একে গ্রুপ 1 এ রাখা হয়। তাহলে আমরা আগে দেখি যে এদের মধ্যে কি সিমিলারিটি এবং নন সিমিলারিটি রয়েছে, তো দেখি সেগুলো। দেখো আমরা একটা কাজ করি, হাইড্রোজেনের সাথে আমাদের অ্যালকালি মেটাল মানে ক্ষার ধাতু, মানে আমাদের লিথিয়াম, সোডিয়াম, ঠিক আছে, হাইলি না কা রাব সে ফারিয়ার, এগুলোর আমাদের কি প্রপার্টি গুলোকে ম্যাচ করে করে দেখি, ঠিক আছে, এটসেট্রা লিখে দিই এখানে, আর সব লিখছি না, ঠিক আছে। আর আমাদের যে অ্যালকালাইন আর্থ মেটাল, সরি এখানে ভুলভাল লিখে ফেলেছি আমি, এখানে কি লিখবো, এখানে লিখবো আমাদের গ্রুপ 17, তাই তো। এখানে কি হবে, এখানে হবে আমাদের গ্রুপ 17। আর তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হ্যালোজেন। তাহলে হ্যালোজেনের সাথে আমি ম্যাচ পাচ্ছি বলছি, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের হ্যালোজেন, ঠিক আছে।
আচ্ছা, তাহলে হ্যালোজেনের এক্সাম্পল আমি কি বলতে পারি? হ্যালোজেনের এক্সাম্পল বলতে পারি ফির, কাল, বাহার, আই। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের হ্যালোজেন। তাহলে আমি দেখবো যে হাইড্রোজেনের কি কি ম্যাচ আমাদের অ্যালকালি মেটালদের সাথে পাই বা ক্ষার ধাতুদের সাথে পাই, কি কি ধর্ম আমি ম্যাচ আমাদের হ্যালোজেনদের সাথে পাই। দেখো এবার যদি আমি বলি যে আমাদের সাধারণ উষ্ণতায় কি হয়, সাধারণ তাপমাত্রায় মানে রুম টেম্পারেচারে, যেটাকে আমরা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস কাউন্ট করি, তখন আমাদের ধাতুগুলো কি হবে? ধাতুগুলো আমাদের কঠিন হবে। তাহলে সাধারণ তাপমাত্রায় আমাদের যে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু তারা কি কঠিন। কিন্তু হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন তো একটা গ্যাস, তাহলে আমি কি এটাকে বলবো যে এটা গ্যাসীয় প্রকৃতির। এবার সাধারণ তাপমাত্রায় আমাদের যে ফ্লুরিন এবং ক্লোরিন, এটা কি? এটা হচ্ছে আমাদের গ্যাসীয় প্রকৃতির। কি বলবো? যে এরা হচ্ছে আমাদের গ্যাসীয় প্রকৃতির। এবার যদি আমি এর প্রকৃতি বলতে চাই তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এরা ধাতু প্রকৃতির। এটা কি? হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে একটা দ্বিপরমাণুক গ্যাস। দ্বিপরমাণুক মানে কি? দ্বিপরমাণুক গ্যাস। ওই যে আমি বলেছিলাম একটা হাইড্রোজেন পরমাণু কি একা থাকতে পারে? পারে না। কি করে? দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু গঠন করে। তাহলে এটা একটা দ্বিপরমাণুক গ্যাস। আবার দেখো আমাদের যে ফ্লুরিন এবং ক্লোরিন, ওটাও কিন্তু আমাদের দ্বিপরমাণুক গ্যাস। তাহলে আমাদের যে গ্রুপ 17 তার যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর সাথে কিন্তু আমাদের ম্যাচ করছে। ঠিক আছে? এগুলো কি আমাদের দ্বিপরমাণুক গ্যাস। ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, তাহলে আমরা জানি যে আমাদের ক্ষার ধাতুর শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? একটা করে ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের কি হয়? হাইড্রোজেন হচ্ছে আমাদের এক, তাহলে কি? ওর তো একটাই কক্ষ, একটাই ইলেকট্রন, তাহলে এরও কি হবে? এক। কিন্তু হ্যালোজেনদের কি হবে? হ্যালোজেনদের হয় আমাদের 7 করে দেখো। ফ্লোরিন কি আমাদের 9, তাহলে 2,7। ক্লোরিন কি 17, তাহলে 2,8,7। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 7টা করে। তাহলে এখানে আবার ম্যাচ পাচ্ছি আমাদের এদের সাথে। আবার যদি আমি আয়নের কথা বলি, তাহলে আমাদের আয়ন কি হয়? আমাদের এরা ভাঙে Li প্লাসে, Na প্লাসে, তাহলে এরা কি +1 যোজ্যতার যে ক্যাটায়ন তাতে ভাঙে। কি বলি? +1 যোজ্যতার ক্যাটায়নে ভাঙে। হাইড্রোজেনও কিন্তু আমাদের +1 যোজ্যতার ক্যাটায়নে ভাঙে। তাহলে এখানে আবার এটা ম্যাচ পাচ্ছি। কিন্তু আমাদের যে এই ফ্লুরিন ক্লোরিন তারা কি করে? F মাইনাস, Cl মাইনাসে ভাঙে, অর্থাৎ এরা কিন্তু আমাদের অ্যানায়ন গঠন করে। তাহলে এটা কি আমাদের সম্পূর্ণভাবে আমাদের অ্যালকালি মেটালসদের সাথেই ম্যাচিং? না। হাইড্রোজেন যখন আমাদের কোনো ধাতুর সাথে থাকে, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ধরো আমি কি বললাম? LiH। তাহলে এখানে আমাদের যে লিথিয়াম, লিথিয়ামের পাওয়ার বেশি, ওর স্ট্রেংথ বেশি। তাহলে লিথিয়াম কি করে? Li প্লাসে ভাঙে এবং হাইড্রোজেন তখন কিন্তু আমাদের মাইনাসে ভেঙে যায়। ঠিক আছে? আমি কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করছি না, আমি তোমাদেরকে বোঝানোর মতো করে সহজভাবে বলতে চাইছি। লিথিয়ামের পাওয়ার বেশি মানে সে প্লাসে ভাঙতে পারে। সোজা ভাষায় বলছি। যখন আমরা পরে জারণ পড়বো, বিজারণ পড়বো, পর্যাবৃত্ত ধর্ম আসবো, তখন আমি অনেক টেকনিক্যাল টার্মস ইউজ করবো। এখন বেশি টেকনিক্যাল টার্মস আমি ইউজ করছি না। ঠিক আছে? তো লিথিয়াম কি প্লাসে ভেঙে যায়? কারণ ওটা ধাতু। তাহলে ও কি? তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে ও তখন প্লাসে ভাঙে, আর সাথে যে হাইড্রোজেন রয়েছে, তাহলে এটা প্লাসে ভাঙলে এটাকে মাইনাসে ভাঙতে হবে। তাহলে তখন কিন্তু হাইড্রোজেন আবার মাইনাস হয়ে আমাদের অ্যানায়নে ভাঙতে পারে। তাহলে তখন কিন্তু আবার কখনো কখনো ও কিন্তু আবার এদের মতো আচরণ করে এবং অ্যানায়নের মতো রূপ দেখায়। তাহলে আমরা কি এবার বুঝতে পারলাম যে কি কি মিল আর অমিল পাচ্ছি? মিল দেখো আমার এখানে যে ক্ষার ধাতু তার সাথে এখানে কি? তার শেষ কক্ষের ইলেকট্রনের আমি ম্যাচ পাচ্ছি। আবার আমি বলতে পারি যে এরা সাধারণ অবস্থায় ক্যাটায়নে ভাঙে, সেটাও ম্যাচ পাচ্ছি। আবার যদি আমি অমিল বলি তাহলে বলতে পারি যে আমাদের ক্ষার ধাতুগুলো ধাতু, কিন্তু আমাদের যে হাইড্রোজেন সেটা তো আমাদের গ্যাসীয় প্রকৃতির। ক্ষার ধাতু আমাদের কঠিন প্রকৃতির হয়, কিন্তু আমাদের যে হাইড্রোজেন সেটা আমাদের গ্যাসীয় প্রকৃতির হয়। তাহলে এগুলো কি? আমাদের মিল অমিল পাই। তো এই ছকটা যদি ভালো করে মনে রাখো, পরীক্ষায় যদি আমাদের 2 নম্বরে দেয়, এই ছকটাই যদি ভালো করে লিখে দিতে পারো, তাহলেও কিন্তু তোমরা পুরো ফুল মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, যদি প্রশ্ন এরকম হয় যে আমাদের ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের মিল লেখো, তাহলে তখন আমি কি করব? শুধু মিলগুলো আলাদা করে লিখে দেবো। কিন্তু যদি তুলনা করতে বলে বা বলে যে হাইড্রোজেন কেন দুষ্ট মৌল, তাহলে আমি এই ছকটাকেও যদি ভালো করে লিখে দিই এবং আমি যদি এরকম ভাবে এই যে প্রথম পার্টটা এবং আমাদের যে এই শেষের পার্টটা যদি লিখে দিতে পারি, তাহলেও কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাবো। বোঝা গেল? কারণ এর মধ্যেই কিন্তু সমস্ত কিছু আছে। এবার দেখো আমরা যখন বই পড়বো, তোমরা বই পড়বে, বইয়ের পয়েন্টগুলো মুখস্থ করবে, তার মধ্যে একটা পয়েন্ট কিন্তু দেখবে লেখা থাকবে যে গলিত অবস্থায় ধাতব হ্যালাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হ্যালোজেন মুক্ত হয়। এটা আমাদের একটা মিল বা অমিলের মধ্যে কিন্তু আমাদের যে পয়েন্ট সেটা লেখা থাকবে, এটা মিলের মধ্যে পয়েন্ট থাকে। এবার দেখো আমি এই পয়েন্টটা কিন্তু আমি এখানে পড়াচ্ছি না, কেন? কারণ আমরা এই তড়িৎ বিশ্লেষণ জিনিসটা জানিই না, এটা আমাদের অন্য একটা চ্যাপ্টারে আছে। তো যখন আমরা ওই চ্যাপ্টারটা পড়বো তখন বুঝতে পারবো, তখন হয়তো বলে দেবো বা বলারও দরকার নেই। তো আমরা এই কটা পয়েন্ট পড়লেই আমাদের সাফিসিয়েন্ট, এই কটা পয়েন্ট লিখতে পারলেই আমাদের কিন্তু ফুল মার্কস দিয়ে দেবে। তাই আমি ওই তড়িৎ বিশ্লেষণের পয়েন্টটা কিন্তু এখানে এনে তোমাদেরকে ফালতু মুখস্থ করাতে চাইছি না। যে জিনিসটা বোঝোই না সেই জিনিসটা লেখার দরকার নেই। এই কটা পয়েন্ট যদি লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? যখন আমরা তড়িৎ বিশ্লেষণ পড়বো তখন অটোমেটিক্যালি কিন্তু নিজেদের থেকেই বুঝতে পারবে যে কি কি হবে, কি কি ম্যাচ আছে, কি কি অমিল রয়েছে। বোঝা গেল? ব্যাস, তাহলে আজকের আমাদের যা যা আমাদের টপিক ছিল সমস্ত কভার হয়ে গেল। প্রত্যেকটা ক্লাসের লেকচার নোটস, ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিট, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দিই, তাই সেখানে জয়েন হয়ে যাও। যারা যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ অবধি করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কেউ কেউ খুব পজিটিভ কমেন্টস করো যেগুলো দেখে খুব ভালো লাগে। একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই যে আমার অনেক কাজ থাকে বা নিজের বেশ কিছু পড়াশোনা থাকে, তো সেগুলোকে কভার করে তারপর তোমাদের লেকচার্স রেকর্ড করতে কখনো কখনো আমার লেট হয়ে যায়। এবং এই লেকচার্সগুলো রেকর্ড যখন আমি করছি, তো এখন বাজে হচ্ছে 3:43।
ভোরবেলা। তো ৩:৪৩ এর সময় রেকর্ড করছি। কখনো হয়তো আমি জল খেতে উঠছি, কখনো হয়তো মাঝে মধ্যে আমি পজ নিচ্ছি কারণ হয়তো গলা ব্যথা করছে। তো এরকম অনেক ক্ষেত্রে আমাকে অনেক পজ নিতে হয়, যে পজ গুলোকে পরে কি কাট করতে হয়, আমাকে এডিট করতে হয়। এবারে কখনো দেখা যাচ্ছে আমি রেকর্ড করে রাখছি কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না। কখনো দেখা যাচ্ছে যে আমি রেকর্ড করার টাইম পাচ্ছি না। ঠিক আছে? কারণ আমি রেকর্ড করি সমস্ত এরকম ২ঃ০০ সময়, ৩ঃ০০ সময়, রাত্রিবেলা একদম। ঠিক আছে? কারণ আমাকে নিজের কাজ করতে হয়। ঠিক আছে? তো ডিপেন্ড করছে যে আমার টাইম কতটা আমি পাচ্ছি। তো আমি যখনই ফ্রি টাইম পাই আমি তখনই ভিডিও রেকর্ড করার চেষ্টা করি। তবুও তোমরা যারা, যারা সাপোর্ট করছো আমাকে, আমি কাউকেই নিরাশ করব না। আমি যতটা সম্ভব ততটাই কিন্তু তোমাদেরকে কনটেন্ট ডেলিভার করব এবং কনটেন্টের কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। যারা ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেন শিট গুলোকে করছো তারা দেখতে পাচ্ছ যে ওই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি খুব ভালো করে ডিরাইভ করি। ওই কোয়েশ্চেন গুলো আমার বানানো ছিল বেশিরভাগ, কারণ আমি আমার ব্যাচের যে স্টুডেন্ট ছিল তাদেরকে দিতাম ওগুলো। বাট সেগুলোকেও কিন্তু আমি রিফাইন করি, তার যে অ্যান্সার গুলো আছে অ্যান্সার গুলো ইনকর্পোরেট করে তোমাদেরকে পিডিএফ ফর্মে দিই, যে যে কোয়েশ্চেন গুলো তোমরা পারছো না সেই কোয়েশ্চেন গুলো যাতে তোমরা অ্যান্সার দেখে বুঝে নিতে পারো, বা বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো হয়তো ডেসক্রিপটিভ ফর্মে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে বুঝতে পারো না, এবং তোমাদের অনেকের হয়তো টিউশন মাস্টার নেই, বা হয়তো টিউশন মাস্টারের কাছে তোমরা সেভাবে নোটস পাও না, বা হয়তো তোমরা অনলাইনে কোথাও পড়ছো কিন্তু সেখানে কোনো একটা জিনিস মিসিং পাচ্ছ। তো যদি তোমাদের কোনো হেল্প হতে পারে, তো তোমাদের যত রকমের হেল্প করা সম্ভব তত রকমেরই আমি চেষ্টা করছি, চেষ্টা চালাবো। যারা যারা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো দেখা হবে নেক্সট লেকচারে। তা ভিডিওটাকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট লেকচারে। টাটা।